আচ্ছা, শুনতে পাচ্ছিস তো বললি। আচ্ছা, ল্যাপটপ চার্জে লেগেছিস? हाँ 100% বের হয়েছে। আচ্ছা, মোবাইলে চার্জ আছে? হুম হেডফোন? 74%। ঠিক আছে, হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হুম নোটবুক খুলেছিস? না তোকে মারবো এটা। ভিডিও ক্লিয়ার আছে? ইয়ো আচ্ছা, তো এবার গ্রাফিক্যাল সলিউশন দিয়ে কোনো এলপিপি কে সলভ করার জন্য অ্যালগোরিদমটা বইতেই দেওয়া আছে, আমি কিন্তু সেখান থেকে এটা একটা জাস্ট স্ক্রিনশট নিয়েছি। এটা তোর কপি করার দরকার নেই, এটা ফলো করে আমরা একটা সাম সলভ করব। ঠিক আছে? আচ্ছা, তুই একটা কাজ করতে পারিস, তুই চাইলে তোর মোবাইলে গুগল ক্লাসরুমটা খুলে ক্লাস ওয়ার্কের মধ্যে গিয়ে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস এর আন্ডারে এলপিপি গ্রাফিক্যাল সলিউশন প্রবলেমস এর পিডিএফটা খুলে রাখতে পারিস, কারণ এখান থেকেই আমি সামগুলো দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো প্রথম একটা সাম করা যাক, তারপরে কয়েকটা ডিফারেন্ট সাম করিয়ে তারপরে আমি নাহলে অন্য কিছু মুভ করবো। আচ্ছা, তো সলভ দি এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড। এখানে আমাদেরকে কি করতে বলেছে, জেডটাকে আমাদেরকে মিনিমাইজ করতে বলেছে। দাঁড়া, আমি একটা কাজ করে একটু জুম করে আমি ছবি দেবো। আচ্ছা, দিস ইজ মাই সাম। ওকে, তো এখানে আমার অবজেক্টিভ ফাংশন। এলপিপি গ্রাফিক্যাল সলিউশন প্রবলেম তাই তো? হ্যাঁ, তো এখানে আমাকে অবজেক্টিভ ফাংশন যেটা দেওয়া আছে z ইকুয়াল টু 20x1 প্লাস 10x2, আর এটা আমাদেরকে মিনিমাইজ করতে বলেছে সাবজেক্ট টু দিস হুম থ্রি কনস্ট্রেন্টস এন্ড ফলোড বাই এ নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট। আচ্ছা, তো এখানে একবার অ্যালগরিদমে চলে আসে, অ্যালগরিদমে কি বলেছে সেটা একবার দেখি, তারপরে এই সামান ব্যাপারে কিছু লিখবো। তো এখানে কি বলেছে, তোর হয়তো পড়তে একটু অসুবিধা হবে, আমি জাস্ট বলে দিচ্ছি। স্টেপ ওয়ান, কনসিডার ইচ ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট অ্যাজ অ্যান ইকুয়েশন। তো আমাদেরকে যে ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট গুলো দেওয়া আছে এদেরকে আমাকে ইকুয়েশন হিসেবে কনসিডার করতে হবে। মানে কি, লেস দ্যান ইকুয়াল টু কে আমরা ইকুয়াল টু, বা গ্রেটার দ্যান ইকুয়াল টু কে আমরা ইকুয়াল টু হিসাবে লিখবো। আচ্ছা, এটা করার পরে কি করতে হবে, উই নিড টু প্লট ইচ ইকুয়েশন অন দ্য গ্রাফ অ্যাজ ইচ উইল জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট আ লাইন। তো এখানে এটা বেসিক্যালি একটা লাইনার ইকুয়েশন, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু ইকুয়াল টু সি, ওরকম টাইপের একটা লাইনার এটা ইকুয়েশন। তো এটা আমাদেরকে প্লট করতে হবে। তো সেটা করার আগে দেখে নিই আমরা কি কি করবো। তো অ্যালগরিদমের মধ্যে কি বলেছিল, উই নিড টু কনসিডার এভরি কনস্ট্রেন্ট অ্যাজ অ্যান ইকুয়েশন। তো তুই একটা কাজ করতে পারিস, তো একটা টেবিল মতন ড্র করে নিতে পারিস। ওকে, এই টেবিলের অনেকগুলো কিছু কলাম হবে, সেটা আমি তোকে বলছি। আগে তুই দেখে নে, তারপর তুই খাতার মধ্যে আঁকিস। তো সবার প্রথমে হচ্ছে যে কনস্ট্রেন্টটা দেওয়া আছে, সেই কনস্ট্রেন্টের ইকুয়েশনটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমার হেডিং হবে হচ্ছে কনস্ট্রেন্ট ইকুয়েশন। কনস্ট্রেন্ট ইকুয়েশন। আচ্ছা, কনস্ট্রেন্ট ইকুয়েশনের পরে আমাকে বের করতে হবে কি এরা কোন কোন জায়গা থেকে পাস করছে, কোন কোন পয়েন্টের থেকে পাস করছে। তো আমি একটা কাজ করছি, আমি এটা, কোঅর্ডিনেট। হ্যাঁ, তো এখানে তুই লিখতে পারিস পাসিং থ্রু পয়েন্টস, পাসিং থ্রু পয়েন্টস। ঠিক আছে, আমি এই জায়গাটা একটু ব্ল্যাঙ্ক ছাড়ছি, এখানে কিছু একটা জিনিস লিখবো আমি। তো এখানে আমি একটা লাইন ড্র করে দিই। ওকে, দিস উইল বি ইয়োর ফার্স্ট স্টেপ। এবার আমার সামটা দেখে আমাকে বল, আমার ফার্স্ট যে কনস্ট্রেন্টটা দেওয়া আছে সেটাকে যদি আমি ইকুয়েশন ফরম্যাটে লিখি, তাহলে পরে কি দাঁড়াচ্ছে, কনস্ট্রেন্টটা কি হচ্ছে? x1 plus 2x2 equals to 40 এক্স ওয়ান প্লাস টু এক্স লাইন। টু। হ্যাঁ বল, আরেকবার কি বললি? x1 plus 2x2 equals to 40। হ্যাঁ, হলো, এই একটা কনস্ট্রেন্ট ইকুয়েশন হলো। এরপরে হুম এটা একটা লাইন, তো এটা লাইনের দুটো এন্ড পয়েন্ট আমাকে বের করতে হবে। ঠিক আছে, মানে এন্ড হুম পয়েন্ট দুটো বের করতে হবে না, দুটো পয়েন্ট বের করতে হবে, যে দুটো পয়েন্টের থেকে ওই লাইনটা পাস করছে। তো সেটা বের করার জন্য আমরা একবার এক্স ওয়ান কে জিরো কনসিডার করব, তারপরে এক্স টুর ভ্যালু বের করব, তারপরে একবার এক্স টু এর ভ্যালু জিরো কনসিডার করব, আর তারপরে এক্স ওয়ানটা বের করব। ঠিক আছে? 40 কে দুটোকে ডিভাইড করে x1 বাই 40 আর x2 বাই
20 করলে ওইভাবেও equal করা to যায়, 1. বাট হ্যাঁ সেভাবেও করা যায়, বাট আমার এটা সুবিধা মনে হয়। দেখে নে একবার, তারপরে তোর যেটা সুবিধা মনে হয় সেভাবে করিস। তো এখানে ফর এক্স ওয়ান আমি ইকুয়াল টু জিরো, দেখে নে একবার, ফর এক্স টু ইকুয়াল টু জিরো। বইতে আমি এইভাবে পেয়েছিলাম, আর এটাই আমার সুবিধা মনে হয়েছিল, সেই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। তুই দেখে নে একবার। আচ্ছা 11 12 আমার ভাবে করে এসেছি, তো তাই আমার বেশ সুবিধা মনে হয়। আচ্ছা, তো এখানে দেখ, এখানে কি বলেছে, তো দুটো পয়েন্ট বের করতে হবে। ফার্স্ট পয়েন্টের জন্য আমি কনসিডার করব এক্স ওয়ান এর ভ্যালুটা জিরো। তাহলে 0. তাহলে এক্স ওয়ান এর ভ্যালুটা জিরো হয়ে গেল, এক্স ওয়ান কমা এক্স টু, এইভাবে আমাদের পয়েন্টস গুলো সব থাকে, এক্স ওয়ান কমা এক্স টু। হ্যাঁ, আর ওই জিরোটা এই কনস্ট্যান্ট ইকুয়েশনের মধ্যে বসা এক্স ওয়ান এর জায়গায়, তাহলে কি আমার হয়ে যায় কনস্ট্যান্ট ইকুয়েশনটা, টু এক্স টু ইকুয়াল টু 40। equal to 40. তাহলে এটা পরে সলভ দেখাতে হবে। তুই চাইলে দেখাতে পারিস বা না দেখালেও হয়, এখন এটা ডিপেন্ড করছে, টিচার টু টিচার ভ্যারি করে। দেখালে পরেই ভালো, রাফ বলে কোথাও নিচে রাখতে পারিস, কারণ এটা তো তোর পুরো পেজে হবে না, এটা একটু ছোট হবে। তো এখানে রাফ বলে একটা জায়গায় তুই দেখাতে পারিস। আমাদের মধ্যে তিনটে কনস্ট্যান্ট ইকুয়েশন আছে, তাই না? তিনটে আছে। তিনটে কনস্ট্যান্ট ইকুয়েশন আছে, তাহলে তিনটে লাইন হবে, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। তো এখানে তুই করতে পারিস হচ্ছে, এই নিচে তুই দেখাতে পারিস সাবস্টিটিউটিং এক্স, আর এগুলোকে প্রত্যেকটা কনস্ট্যান্ট ইকুয়েশনকে একটা করে নাম দিবি। লেটস সে দিস ইজ ইকুয়েশন 1, এভাবে ইকুয়েশন 2 3 এভাবে যাবে। তো তোর টেকিং x1 equal to 0 and substituting it in 1. ইকুয়েশন 1, তাহলে পরে কি হচ্ছে আমার ইকুয়েশনটা, 0 প্লাস 2x2 ইকুয়াল টু 40। আর তাহলে আমার x2 ভ্যালু কি হয়ে যাচ্ছে, 20. 20। তাহলে এখানে x1 এর ভ্যালু পেয়ে গেলাম 0, আর x2 এর ভ্যালু পেয়ে গেলাম 20। এরপরে আরেকটা কেসে আমরা x2 এর ভ্যালুটা 0 কনসিডার করব, মানে আমার এই কম্পোনেন্টটা 0 হবে। তাহলে পরে যদি আমরা x2 টাকে 0 ধরি, x2 টাকে 0 ধরলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, x1 প্লাস 2 ইন্টু 0 ইকুয়াল টু 40, আর x1 এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে 40। হুম, এইভাবেই আমাদেরকে এই পয়েন্টগুলো বের করতে হবে ফর এভরি কনস্ট্যান্ট ইকুয়েশন। এইভাবে আর নেক্সট দুটো কনস্ট্যান্ট ইকুয়েশন বলে ফেল। এবার চাইলে লেখা শুরু করে দিতে পারিস। 3x1 plus x2 equals to 30. 2x1 plus x2 equal to 30। হুম, আচ্ছা, তো দিস ইজ সেকেন্ড। 3x1, 3x1. আচ্ছা, 3x1 plus x2। হুম, আচ্ছা, তাহলে এখানে x1 এর ভ্যালুটা একবার 0 কনসিডার কর, তাহলে পরে বল x2 এর ভ্যালু কত আসে, 30. 30 আসে। এরপরে x2 এর ভ্যালুটা 0 কনসিডার কর, দেখ x1 এর ভ্যালু কত আসে, x2 টা 0, 10. 10 আসে। 10. এরপরে নেক্সট কনস্ট্যান্ট ইকুয়েশন, 4x1 হুম plus 3x2 হুম equal to 60. ইকুয়াল টু 60। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখানে x1 টাকে 0 কনসিডার কর, বল x2 এর ভ্যালু কত আসবে, x1 টা 0, টার্মটা পুরো ক্যান্সেল হয়ে গেল, 3x2 ইকুয়াল টু 60, তাহলে x2 এর ভ্যালু 20. 20। এখানে x2 এর ভ্যালু 0 কনসিডার করে নে, তাহলে 4x1 ইকুয়াল টু 60, তাহলে কত হচ্ছে, x1 ইকুয়াল টু 60 বাই 4 কত হয়, 15 by 2. 15, 15 বাই 2 না, 15 হুম, ইন্টু হুম, 460 হয়। ঠিক আছে, হুম, হুম, তাহলে হুম। দিস ইজ দ্য ফার্স্ট টেবিল যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর তুই যে ওয়ার্কিংটা বলছিস, ওয়ার্কিংটা তুই এইভাবে প্রত্যেকটার জন্য লাস্টে দেখাতে পারিস, খুব সিম্পলি ভাবেই দেখাতে পারিস। x1 ইকুয়াল টু 0, তাহলে পরে এই একটা ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করলি, ওটা তারপরে তুই দেখিয়ে দিলি, বাস হাতে টুকে না বা করে না নিজে। কি হলো, করবি না? তো একটা জিনিস মাথায় রাখিস, আমাদের প্রত্যেকটা পয়েন্টের ফরম্যাট কিন্তু এরকম টাইপের হয়, x1, x2, এভাবে আমরা পয়েন্টগুলোকে কনসিডার করছি।
পড়ে ফেল। লেখা হয়ে গেলে বলিস। হয়ে গেছে। আচ্ছা, এরপরে গ্রাফটা ড্র করার জন্য কয়েকটা জিনিস আইডেন্টিফাই করে নিস, তাহলে তোর সুবিধা হবে। সবার প্রথমে হচ্ছে ম্যাক্স ভ্যালু অফ x1। x1 এর ম্যাক্স ভ্যালু কত দেখে না, সেটা কোথায় পাবি? এই পার্টিকুলার 40 কলামে পাবি 40। আর মিন ভ্যালু, 0 মিন ভ্যালু হচ্ছে আমার 0। আর x2 এর ম্যাক্স ভ্যালু 30 30। আর মিন ভ্যালু 0 0। আচ্ছা, তো তার মানে কি আমাদের x1 অ্যাক্সেস যেটা হবে সেখানে আমার লাস্ট ভ্যালু হবে 40, x2 যে অ্যাক্সেস হবে সেটা লাস্ট ভ্যালু হবে হচ্ছে বা গ্রেটেস্ট ভ্যালু হবে হচ্ছে 30। এরপরে তোর এই ভ্যালুগুলো দেখে তোর কি মনে হচ্ছে স্টেপ সাইজ গুলো কিরকম রাখলে ভালো হয়? 10 10-এর রাখলে ভালো হয়, একদম। আর যখন এটা তুই ড্র করছিস, ড্র করার সময় গ্রাফ পেপার আমরা তো পাইনি, আমাদেরকে খাতার মধ্যেই ড্র করতে হয়েছিল। তো এখানে আমি যেহেতু আমার এই পার্টিকুলার বোর্ডটা গ্রাফের মতনই আছে, তো এখানে আমি একটা ইউনিট লিখে দিচ্ছি। কি ইউনিট লিখছি? টু স্মল বক্সেস, কারণ এখানে তো মেজার করার কিছু নেই, তো আমি এখানে লিখছি বক্সেস হিসেবে দেখছি টু স্মল বক্সেস ইকুয়াল টু 10 ইউনিটস। আর এই পার্টিকুলার জিনিসটা দুটো অ্যাক্সিসের জন্য, ফর বোথ অ্যাক্সেস। আচ্ছা, আমার একটু বড় জায়গা লাগবে, আমি এটাকে একটু কপি করে নিয়েছিলাম আমি, আর এটাকে আমি একটু উঠিয়ে দিই। আচ্ছা, চলো ড্র করা যাক। ওকে, তো কত ছিল তোর? আমি ধরে নিচ্ছি কি আমার এই দিকে যে অ্যাক্সেসটা হবে যেটা তোর এক্স এক্স বরাবর 1 আছে, হবে। আমি এক্স ওয়ান হ্যাঁ, ধরে নিচ্ছি, ওয়াইটাকে আমি বেসিক্যালি x2 ধরে নিচ্ছি। তাহলে y2 এর জন্য কি দেখেছিলাম আমরা? 30 ছিল, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6, হয়ে গেছে, বেশ হয়ে গেল। এটা আমি একটু বড় করে নিই। আচ্ছা, তো আরেকটা ড্র করা যাক। 40 ছিল না, তো 1 2 3 4 5 6 7 8, একটু বড় করে দিচ্ছি এটা। আচ্ছা, এখানে লেবেল করে দিবি তোর কোনটা কোন অ্যাক্সেস। তো দিস ইজ হুম মাই হুম x1 অ্যাক্সেস এন্ড দিস ইজ মাই x2 অ্যাক্সেস। আচ্ছা, এবার দিস পয়েন্ট ইজ ও বা অরিজিন, দিস ইজ 0,0। আচ্ছা, এরপরে প্রত্যেকটা জায়গা মার্ক করে ফেলি। তো দিস ইজ 10 ইউনিটস, দিস ইজ 20 ইউনিটস, দিস ইজ 30 ইউনিটস, দিস ইজ 40 ইউনিটস। আচ্ছা, এরপরে এইগুলো একটু বড় করলেই ভালো হতো, একটু উপরে উঠিয়ে দিই। দিস ইজ 10, 20 অ্যান্ড 30। আচ্ছা, আমি লাইনটা নিয়ে একটা ডিফারেন্ট কালার দিয়ে ড্র করি। আচ্ছা, আমি একটা পিঙ্ক দিয়ে ড্র করছি। আচ্ছা, এরপরে তুই আমাকে ফার্স্ট কনস্ট্যান্ট ইকুয়েশনটা বল, ওটা কোন কোন পয়েন্ট থেকে পাস করছে? 0,20 আচ্ছা, 0,20 আর 40,0 40,0। 0,20 মানে এই পয়েন্টটা, আর তারপরে কি 40
x2 এর ভ্যালু 40 ছিল নাকি? না না সরি সরি, আমি ভুল বলছি, এইটা হবে 0,20 এটা, আর 40,0 হচ্ছে এটা, এদের মধ্যে লাইনটা হ্যাঁ দিতে হবে। আচ্ছা, লাইনটা ড্র করে ফেলা যাক। This line will go pass from these two. আচ্ছা, আর এটা হচ্ছে এই অবধি। আচ্ছা, একটা রুলার মতন হলেই ভালো হতো, বাট এটা এরকম কেন আছে আমি ঠিক জানি না, যাই হোক এটাই ঠিক আছে। আচ্ছা, এরপর আহ, আমাদের এই যে পার্টিকুলার ইকুয়েশনটা, এই যে কনস্ট্যান্ট ইকুয়েশনটা ছিল, অরিজিনালি এই কনস্ট্যান্ট ইকুয়েশনটা কি ছিল? x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 40। হুম যদি কোনো কনস্ট্যান্ট ইকুয়েশন লেস দ্যান ইকুয়াল টু টাইপের হয়, তাহলে হুম পরে দি অ্যারোস আর টুয়ার্ডস দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। 0,0 টুয়ার্ডস 0,0, হ্যাঁ, বা টুয়ার্ডস ফার্স্ট কোয়াড্রেন্ট, যাই হোক টুয়ার্ডস 0,0, তাহলে পরে আমরা অ্যারোটা এই ডিরেকশনে ড্র করবো। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট থিওরিটিক্যালি পুরো জিনিসটাকেই বোঝায়, এটার জন্য 0,0 ইজ বেটার। এটাই তো ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এরপরে যদি নেগেটিভ ভ্যালুস চলে আসে তখন পরে ওটা লাভ হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে গেলে আমার কথাটা বোঝ, হুম, ম্যাথসের মধ্যে পুরো জিনিসটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে। তুমি না, টু, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, আচ্ছা দিস ইজ স্যার সেকেন্ড তুই ঠিক কোয়াড্রেন্ট। বলছিস আমি ভুল বলছি, ঠিক আছে স্যার। পুরো জিনিসটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বোঝায় মানে আমি ঠিক বুঝলাম না। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস পুরো জিনিসটা মিলেই ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ, যখন টুয়ার্ডস না বলে তুমি যাচ্ছ কার কাছে, তুমি 0,0 কাছে যাচ্ছ, ইউ আর নট হ্যাঁ গোইং জানি, টুয়ার্ডস। এখানে তাই বলা আছে। আচ্ছা সরি, লিজিয়ান লাইন বিলো দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, সরি সরি, লাইং ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, সরি, ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট হতো। আচ্ছা, তো 0,0 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টুয়ার্ডস 0,0 আর 0,0, অ্যাওয়ে 0,0। একটা আরো ডিরেকশন দিয়ে দিলাম। এরপর ইকুয়েশন 2টা বল, ইকুয়েশন 2টা কোথায় কোথায় যাচ্ছে? 0,30। দাঁড়া, ইকুয়েশন 2 এটা হবে আমার 0,30, আর ও সরি, আচ্ছা 0,30 আর যাচ্ছে 10,0। আর যাচ্ছে 10,0। ওকে, 0,30 মানে এই পার্টিকুলার পয়েন্টটা, আর হচ্ছে 10,0 মানে এই পার্টিকুলার পয়েন্টটা। বেশ, ড্র করে ফেলা যাক। ওকে, এরপর আমাকে বল আবার, এখানে একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন ড্র করার পরে কি করবি, লাইনের মাথায় আইদার ইকুয়েশনটা লিখবি, অথবা আমরা যে ইকুয়েশনের নাম্বারটা দিয়েছি তুই ইকুয়েশনের নাম্বারটাও দিয়ে দিতে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে লিখতে তোর একটু কম নাম্বারটা হবে। দিয়ে আচ্ছা, তো দিস ওয়াজ ইকুয়েশন 2। এরপরে অরিজিনালি আমাদের যে কনস্ট্যান্টটা ছিল, দিস ওয়াজ অফ গ্রেটার দ্যান ইকুয়াল টু টাইপ, তাহলে পরে কি, দ্য ডিরেকশন অফ অ্যারে উইল বি অ্যাওয়ে ফ্রম অরিজিন। ওকে, দিয়ে দিই। ও আচ্ছা, লাস্টের দুটো গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, এরপরে ইকুয়েশন 3টা বলে ফেল। 0,20, 0,20 আর 15,0। 15,0। 0,20 মানে এই সেম পয়েন্টটাই, এরপর হচ্ছে 15,0। এবার 15,0 কোনটা হবে, এই পার্টিকুলার পয়েন্টটা হবে। হ্যাঁ দিস ইজ মাই 15, 1, 5, বাস একটা লাইন ড্র করে ফেলি। এখানে আমার লাগবে এটা 0। আচ্ছা, নাও দিস ইজ অলসো আ গ্রেটার দ্যান ইকুয়াল টু টাইপ, তাহলে পরে ইট উইল বি অ্যাওয়ে গ্রেটার। ফ্রম অরিজিন। হুম আচ্ছা, তাহলে পরে আমাদেরকে এবার দেখতে হবে হচ্ছে ফিজিবল রিজিয়ন কোনটা। তো ফিজিবল রিজিয়ন সেটা হবে যেটা প্রত্যেকটা তোর লাইন সেগমেন্টের জন্য কমন শেডেড এরিয়াটা হবে। তো দেখ, আমার লাইন হ্যাঁ নাম্বার 1 যেটা ছিল, আমার লাইন নাম্বার 1 এর জন্য দ্য কমন এরিয়া ইজ টুয়ার্ডস দি অরিজিন। লাইন নাম্বার হুম 3 এর জন্য ইট ইজ অ্যাওয়ে ফ্রম দি অরিজিন, লাইন নাম্বার 2 এর জন্য ইট ইজ অ্যাওয়ে ফ্রম দি অরিজিন। তাহলে পরে আমার শেডেড রিজিয়নটা কোনটা পাচ্ছি আমরা?
তাহলে আমার শেডেড রিজিয়নটা আমরা এটা পাচ্ছি, রাইট? তো দিস হ্যাঁ। মাই ফিজিবল রিজিয়ন। আচ্ছা, এরপরে এই ফিজিবল রিজিয়নটা তুই যদি ভালো করে দেখিস, ইট ফর্মস আ পলিগন। তো এই পার্টিকুলার পলিগনের আমাদেরকে ভার্টেক্স গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো এখানে একটু যেহেতু ক্লামজি হয়ে গেছে, তাই আমি জাস্ট নিচের মধ্যে ভার্টেক্স গুলোকে লিখছি। আচ্ছা, তো ফার্স্ট ভার্টেক্স আমি এটাকে বলছি, ওকে, দিস ইজ এ। আমি একটা ডিফারেন্ট কালারে লিখি, উইচ ইজ কন্ট্রাস্টিং, আমি রেড দিয়ে লিখছি। তো এই পার্টিকুলার ভার্টেক্সটাকে আমি এ বলছি, এই পার্টিকুলার ভার্টেক্সটাকে আমি বি বলছি, এটাকে আমি সি বলছি, আর দেখ আরেকটা জায়গায় কিন্তু কনসাইড হয়েছে, এটাকে আমি ডি বলছি। তো যখনই লাইনগুলো ড্র করবি, একটা শার্প পেন্সিল ইউজ করিস, নাহলে পরে ভোতা পেন্সিল ইউজ করলে কি হয়, এই যে তুই জায়গাটা ডিস্টিংগুইশ করতে পারছিস না, যেখানে দুটো পয়েন্ট আছে, এটা তো ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়ে যাবে, একটা শার্প পেন্সিল ইউজ করিস। আচ্ছা, তাহলে পরে আমার এ এর কোঅর্ডিনেটটা কি, বলে ফেল আমাকে। 15,0 15,0। বি এর কোঅর্ডিনেটটা কি? 40,0 40,0। এরপরে সি আর ডি, এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট আমরা ডিরেক্টলি বের করতে পারবো না, বিকজ দিজ আর ইন্টারসেক্টিং পয়েন্টস অফ টু লাইনস। তো এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তো এখানে একটু আমরা লিখে ফেলি, তো আমি এগুলোকে মুছছি। লাইন 2 আর 3 কে সলভ করলে আমরা সি পেয়ে যাব, ও তো আমি ওটাই আর লিখছি, তো দেখে না 1 পয়েন্ট। আর 2 কে সলভ করলে আমরা 2 হ্যাঁ, দেখুন, সি আর ডি কনফিউজ হয়ে গেছে, সরি। আরে দাঁড়া না, দেখেন পয়েন্ট, এটা খাতার মধ্যে একটা লিখবি, পয়েন্ট অফ ইন্টারসেকশন অ্যাট সি। আচ্ছা, তো আমাকে যদি সিটা বের করতে হয়, দিস ইজ বেসিক্যালি ইন্টারসেকশন অফ 2 and 1। বাস, তাহলে 2 আর 1 এর এক্সপ্রেশনটা লিখে ফেলি। 2 এর ইকুয়েশনটা কি ছিল? 3x1 3x প্লাস plus x2। x2 equals to 30, হুম, এটা একটা ছিল। আর 1 তো x1 plus x2 equals to 2x 40। 40 প্লাস 2x2 ইকুয়াল টু 40 হয়ে গেল। এবার এটাকে সলভ করতে হবে, এটাকে সলভ করার জন্য তুই বল, তুই কোনটাকে কি করতে চাস? নিচেরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে। বাস, আমরা অলরেডি জানি এটা আমার হচ্ছে ইকুয়েশন 2, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন কত, 1 ছিল, তাই না? হ্যাঁ, ইকুয়েশন 1। তো তাহলে পরে আমরা এই পার্টিকুলার জিনিসটা সলভ করছি, 3 টাইমস ইকুয়েশন 1 মাইনাস 2। তাহলে 3 টাইমস ইকুয়েশন 1 মাইনাস 2 আমার কি হয়ে যাচ্ছে, 3x1 প্লাস 6x2 ইকুয়াল টু 120। আর তারপরে হচ্ছে 3x1 প্লাস x2 ইকুয়াল টু 30। সাবট্রাক্ট করে ফেলি, এটাও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে পরে আমরা কি পাচ্ছি, প্রথমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5x2 ইকুয়াল টু, এটা কত হবে, এটা হবে 90। তাহলে পরে x2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, দাঁড়া আমি একটা কাজ করি, আমি ক্যালকুলেটরটাকে করি, দাঁড়া এক মিনিট। ক্যালকুলেটরটা বের করে রাখি, জানি 18 হবে, বাট স্টিল ক্যালকুলেটর করাটা ভালো। Sure. And so 90 divided by 5, that's 18। আচ্ছা, তাহলে আমরা x2 এর ভ্যালু পেলাম। এবার x1 এর ভ্যালু পাওয়ার জন্য সাবস্টিটিউটিং x2 ইন, এই দুটোর মধ্যে কোনো একটাতে সাবস্টিটিউট করলেই হয়ে যাবে, তো আমি 2 তে সাবস্টিটিউট করছি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 3x1 প্লাস 18 ইকুয়াল টু 30। তাহলে 3x1 ইকুয়াল টু 30 মাইনাস 18 and x1 equal to 30 minus 18 আমার কত হয়ে যাচ্ছে, তো 30 minus 18 হচ্ছে 12। তো 12 by 3, and that's 4। ঠিক আছে, তাহলে x1 এর ভ্যালু 4, x2 এর ভ্যালু 18। ওকে,
আচ্ছা, তাহলে আমরা সি কি পেয়ে গেলাম? আমরা তাহলে সি পেয়ে গেলাম হচ্ছে 4,18, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড, কারণ আমরা পয়েন্টস গুলো x1, x2 হিসাবে লিখছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক সিমিলারলি তুই আমাকে পয়েন্ট ডিটাও বের করে বলে ফেল। পয়েন্ট ডিটা কোন কোন ইসের ইন্টারসেকশন সেটা আমাকে একটু বল। 2 আর 3। 2 আর 3, 2 ঠিক আছে। থার্ড এই ইকুয়েশনটা কি দাঁড়া ছিল? দাঁড়া 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 দাঁড়া, আমি কি বললাম একটু দেখে নি। এখানে না মানে কিছু মুছতে হবে না তোকে, তুই জাস্ট আগের পাতায় নিয়ে যা। এখানে দেখি ডি, ডি ও ইজ আমরা সি আর ডি 2 and 3। মার্ক হ্যাঁ, করেছি, হ্যাঁ ঠিক আছে না। ডিটা হবে 2 আর 3, হ্যাঁ। এটা হবে 2 আর 3। 2টা আমার কাছে অলরেডি আছে। 3 ইকুয়েশনটা দেখে নি। 4x1 plus 3x2 equal to 60। তো এখানে তুই কি করতে চাস আমাকে বলে ফেল। এটা দাঁড়া রে, আচ্ছা, তোর মতন তো কপি পেস্ট করছি না, আমাকে তো লিখতে। ও আচ্ছা, তো এখানে আমি বলে দিচ্ছি, আমি এখানে 2 এর তুই সাথে 3 বলতে কে থাক, মাল্টিপ্লাই করছি। আমার অসুবিধা নেই, এগুলো আমি 11-12 করেছি। সেটা তো আমিও তো করেছি, সেটাই তো আমি বলছি। হ্যাঁ তো আমি ওটাই বলছি, আমাকে ছোট বাচ্চার মতন বলতে হবে না। এটা কি করবো এখন? ঘুষি মারবো তারপর। 3x1 আচ্ছা, plus তাহলে 3x2 x2 equals to 30। 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দে। -3। তো তাহলে পরে আমাদের এটা কি হচ্ছে? প্রথমটার জন্য আমি লিখবো হচ্ছে 9x1 plus 3x2 equal to 90, আর নিচেরটা অ্যাজ ইট ইজ আমি লিখে দেবো। সাবট্রাক্ট, তাহলে পরে এটা আমার প্রথমটা পেয়ে গেলাম হচ্ছে 5x1 প্লাস, প্লাস লাগবে না, এটা পুরো 0 হয়ে যাচ্ছে, and this will be 30। তাহলে আমার x1 এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 30/5, এটা আমার হয়ে যাচ্ছে 6। So substituting x2, sorry x1 in r2, তাহলে পরে 3 into 6 plus x2 equal to 30। তাহলে x2 এর ভ্যালু হচ্ছে 30 minus 18, এটা আমার হচ্ছে 12। তাহলে পরে আমার d এর ভ্যালু হয়ে যাচ্ছে 6 আর 12। ওকে, এরপরে সি আর ডি বের করে ফেলার পরে আমরা আরেকটা টেবিল ড্র করব। সেই টেবিলের মধ্যে থাকবে হচ্ছে কর্নার পয়েন্টস, এগুলোকে কর্নার পয়েন্টস বলা হচ্ছে। আমার ফিজিবল রিজিয়নের যে ভার্টেক্স গুলো আছে সেগুলো আমার কর্নার পয়েন্টস। আর এই প্রত্যেকটা কর্নার পয়েন্টের জন্য আমার অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কি কি সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো let's draw a line. This will be corner point and this will be this. Okay. Corner points, আর তারপরে হচ্ছে ভ্যালু অফ জেড। জেড ভ্যালু কি ছিল? 20x1 plus 10x2। আচ্ছা, তাহলে এখানে কর্নার পয়েন্টস গুলোকে লিস্ট করে দিই। 4টি কর্নার পয়েন্টস আছে। ওকে, আমাকে কর্নার পয়েন্টস গুলো একবার বলতে পারবি, এ থেকে শুরু করে? 15,0, 15, 0, 40,0,
40,0, 4,18, 4,18, 6,12. 6,12। এবার এই প্রত্যেকটা কর্নার পয়েন্টের জন্য আমাকে জেড এর ভ্যালু বের করতে হবে। হুম। আচ্ছা, তো এটা ক্যালকুলেটরের মধ্যে আমরা একটু বেটার ভাবে করতে পারি। হ্যাঁ, কিভাবে? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেটরের মধ্যে, জানি না তোরটাতে করা যায় কিনা জানি না, বাট এটা থেকে যায়। তো এখানে আমরা কিছু মেমোরি ভেরিয়েবলস এর ইউজ করতে পারি। তো এই এক্সপ্রেশনটা কি? Sir, এক্সপ্রেশনটা, variables. তো দিস ইজ 20 ইন্টু, আমি ভেরিয়েবলটাকে এক্স নিচ্ছি, প্লাস এটা হচ্ছে 10 ইন্টু ওয়াই। তো বেসিক্যালি আমি আমার এক্স ওয়ানটাকে এক্স ধরছি আর এক্স টুটাকে ওয়াই ধরছি। ওকে, এরপর I এক্স এর don't have ভেরিয়েবল। X1, X2. আচ্ছা, তো এখানে আমারটাই আছে 15, আর এটা হচ্ছে আমার 0 ওয়াই, তাহলে পরে আমার কিন্তু এটা ভ্যালু একই আছে লাগ 300। হ্যাঁ, না একই টাইমে লাগছে না, এবার না কম টাইম লাগবে। এবার আমাকে কি 40 আর 0 আছে, তো আমি 40টা এক্স এর মধ্যে স্টোর করে দিই, 0টা ওয়াই এর মধ্যে স্টোর করে দিই, 800। ব্যাপারটা বুঝলে কি করছে এখানে? আমি একটা ইকুয়েশন বানিয়েছি ইউজিং মেমরি ভেরিয়েবলস এক্স এন্ড ওয়াই। এই এক্স এন্ড ওয়াই এর ভ্যালুগুলি আমি বারবার চেঞ্জ করছি যাতে আমাকে ইকুয়েশনটাকে রিরাইট না করতে হয়, টাইমটা একটু বাঁচে। এক্স, আর এটা হচ্ছে আমার 18, দ্যাটস 260, এরপর হচ্ছে 6 আর 12, 6, 12, 240। এবার মিলিয়ে নিই ঠিকঠাক আছে কিনা। কোথায় গেল? এই তো সরসাম। হ্যাঁ, 300, 800, 260, 240। আচ্ছা, এবার আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি টাইপের ছিল? আমাদের অবজেক্টিভ ফাংশনটা মিনিমাম টাইপের ছিল। তাহলে পরে আমাকে বল, এখানে কোন কর্নার পয়েন্টের জন্য আমার অবজেক্টিভ ফাংশনে মিনিমাম ভ্যালু ইল্ড করছে? D. ডি এর জন্য ইল্ড করছে, তো এখানে পাশে মিনিমাম লিখে রাখবি। লেখার পরে ফাইনালি আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে, যে the minimum value of z occurs at d equal to 6,12. The minimum value of z occurs at d 6,12, and finally, and the optimum value, and the optimal value na, and the optimal solution is, তাহলে বল x1 আর x2 এর ভ্যালু কি অপটিমাল সলিউশনে? 6 or 12. 6 আর 12, x2 এর ভ্যালু হচ্ছে 12। This is my complete answer. শেষ করুন, Yes. হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে পরে তোকে একটা সাম করতে দিই, আর তোকে জাস্ট ডিফারেন্ট টাইপের এলপিপিটা বলে নিয়ে তবে তোকে একটা সাম করতে দিচ্ছি প্রত্যেকটা ক্যাটাগরি। আচ্ছা, এবার এলপিপির গ্রাফিক্যাল সলিউশনের সময় তুই তিনটে টাইপের গ্রাফিক্যাল সলিউশন পাবি, ঠিক আছে? তো এই তিনটে টাইপের গ্রাফিক্যাল সলিউশন কি কি হতে পারে, চারটে টাইপের কি কি হতে পারে সেগুলো একটু ক্লাসিফিকেশন গুলো লিখে দিচ্ছি। তো দি এলপিপি, the LPP problems may have the following kinds of solutions. এটা একটু খাতার মধ্যে লিখেন। লিখতেছি। তো সবার প্রথমে কি, সবার প্রথমে হচ্ছে ইউনিক অপটিমাল সলিউশন। তো যে এক্সাম্পলটা তুই এক্ষুনি দেখলি, এখানে তুই শুধু একটাই তোর কি বলবো x1 আর x2 পেয়ার পেয়েছিস যেখানে তোর এই অবজেক্টিভ ফাংশনটা মিনিমাইজ হচ্ছে। হ্যাঁ, ম্যাম একটা কোশ্চেন দিয়েছিল অ্যাসাইনমেন্টে,
ওটা সলভ করার পর আমার আর আরেকটা ছেলের দুইজনেরই দুটো পয়েন্টস বেরিয়েছে যেখানে মিনিমাম ভ্যালু হ্যাঁ হতেই দুটোরই পারে। একই ভ্যালু। তাহলে ওটা ইউনিক অপটিমাল সলিউশন নয়। আচ্ছা, মানে এখন ওটা কি ইউনিক অপটিমাল সলিউশন নয়, ওটা কি আমি বলতে পারি? অ্যাকচুয়ালি না, ওটা একটা ইউনিক অপটিমাল সলিউশন। কারণ ওখানে তোর কি বলবো, তোর সলিউশনটা ফাইনাইট, রাইট? ইউ টু হ্যাভ টু ফাইনাইট সলিউশনস। তো সেই কারণে ওটাকে ইউনিক অপটিমাল সলিউশন বলা হচ্ছে। আচ্ছা, নাম্বার টু কি হতে পারে? ইট মানে কুড বি x1 x2 এর ভ্যালুস গুলো সেম বাট z এর ভ্যালুটা ক্যালকুলেট করে একই আসছে। x1 আর x2 ভ্যালু ডিফারেন্ট, z এর ভ্যালুটা ক্যালকুলেট করে একই আসছে। হ্যাঁ, হ্যাঁ, সরি। তো ওটা ইউনিক অপটিমাল সলিউশনের মধ্যেই পড়ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, আরেকটা কি হতে পারে, an infinite number of optimal solution, এটা আরেকটা ক্যাটাগরি হতে পারে। an infinite number of optimal solution, আরেকটা হতে পারে হচ্ছে আনবাউন্ডেড সলিউশন। যেটা একবার হয়েছিল। আর লাস্টলি আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে আমার নো সলিউশন। হ্যাঁ, নো সলিউশন। তো এই চারটে ডিফারেন্ট ক্যাটাগরিতে তোর এলপিপি প্রবলেমের কি বলবো, চারটে ক্যাটাগরিতে এলপিপি প্রবলেমকে ক্লাসিফাই করা যেতে পারে। তো এবার ইউনিক অপটিমাল সলিউশনের আরেকটা এক্সাম্পল তুই করে না, এটা তুই নিচের থেকে কর, করে আমাকে ছবি তুলে পাঠাস, তো তখন আমি এখানে কারেকশনটা করে নিচ্ছি। এটা লেখা হয়ে গেলে বলিস। ওকে, হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। তো তুই একটা কাজ কর, তুই সাম নাম্বার 6টা কর। শুরু করে দিতে পারিস সাম নাম্বার 6টা। আচ্ছা, তো এবার এটা তোর সলিউশন, আর এটা হচ্ছে আরেকটা। ওকে, আচ্ছা। এবার এটা যেহেতু একটা আনবাউন্ডেড গ্রাফ ছিল, তো আনবাউন্ডেড গ্রাফ হওয়ার জন্য যেহেতু এই পার্টিকুলার প্রবলেমটা মিনিমাইজেশন, এখানে ভুল করে ম্যাক্সিমাইজ দেওয়া ছিল, মিনিমাইজ লিখলাম। তো সেই কারণে আমরা একটা মিনিমাম ভ্যালু এখানে পেলাম। বাট এটা যদি ইনস্টেড আমাদেরকে যদি এটা ম্যাক্সিমাইজ করতে বলতো অবজেক্টিভ ফাংশনটা, তাহলে পরে এই পার্টিকুলার সলিউশনটা আনবাউন্ডেড হতো। কেন আনবাউন্ডেড হতো? কারণ ম্যাক্সিমাম ভ্যালুটা ইনফাইনাইট পয়েন্টে, ইনফিনিটিতে তোর রিচ করে। যেহেতু এটা আনবাউন্ডেড, তাই ম্যাক্সিমাম বের করাটা পসিবল না, বাট মিনিমাম বের করাটা পসিবল। সেই কারণে এখানে উই ডিড ফাইন্ড অ্যান অ্যান্সার। ম্যাক্সিমাম থাকলে এখানে আমরা অ্যান্সার পেতাম না, তো অ্যান্সার উড বি এ আনবাউন্ডেড সলিউশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা করা যাক। এটা এটা আরেকটা টাইপের যেটা কভার করে। তো এটা কি, সলভ দ্য ফলোইং এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 100x1 প্লাস 40x2, আর অনেকগুলো কনস্ট্যান্ট ইকুয়েশন দেওয়া আছে। তোকে খাতার মধ্যে এটা সলভ করতে হবে না, তুই জাস্ট আমাকে সলভ করতে একটু হেল্প কর। খাতার মধ্যে এই কোয়েশ্চেনটা খুলে নে, খুলে আমাকে বল, আমি বোর্ডে লিখছি, কারণ তোর কাছে তো থাকবেই এটা অলরেডি। ঠিক আছে, তুই মোবাইলের মধ্যে সামটা একটু খুলে নে। আচ্ছা, তো আমাকে ফার্স্ট কনস্ট্যান্ট ইকুয়েশনটা বলে ফেল। ফার্স্ট কনস্ট্যান্ট ইকুয়েশনটা কি? 5x1 plus 2x2 5x1 plus 2x2 equal to 1000. equal to 1000। এরপরে x1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে পরে আমার এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, x2 এর ভ্যালুটা? 2x2 equals to 1000, তো x2 হচ্ছে 500। তো x2 হচ্ছে আমার 500 হয়ে গেল। এরপরে যদি x2 এর ভ্যালু 0 করে দিই, তাহলে x1 এর ভ্যালু 200। 200। নেক্সট ইকুয়েশনটা বল। 3x1 plus 2x2 equal to 900।
আচ্ছা, এরপরে x1 এর ভ্যালু 0 করে দিলে 2x2 ইকুয়াল টু 900, মানে x2 ইকুয়াল টু 450 450। x2 এর ভ্যালু 0 করে দিলে 3x1 ইকুয়াল টু 900, তাহলে x1 ইকুয়াল টু 300 300। নেক্সট কনস্ট্যান্ট ইকুয়েশনটা বল। x1 plus x2 equals to 500 x1 প্লাস x2 ইকুয়াল টু 500, তাহলে x1 এর ভ্যালু 0 হয়ে গেল, x1 plus 2x2 x1 প্লাস 2x2, তাহলে x1 এর ভ্যালু 0 হয়ে গেলে x2 ইকুয়াল টু 250 250। এরপরে x2 এর ভ্যালু 0 হয়ে গেলে x1 ইকুয়াল টু 500 500। ঠিক আছে, এরপরে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ x1? দুজনেরই 500 দুজনেরই 500। এরপর তোর কি মনে হচ্ছে স্টেপ সাইজটা কত নিতে নেওয়া উচিত? 100 100। স্টেপ সাইজটা আমার 100 হবে, তাহলে করে আমাদের করতে সুবিধা হবে। স্টেপ সাইজ লিখতে হবে। লেখা দরকার নেই, সেখানে লিখলাম যাতে গ্রাফটা ড্র করতে সুবিধা হয়। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে 2 স্মল বক্সেস ইকুয়াল টু 100 ইউনিটস। ওকে, তো আমি প্রথমটা নিয়ে নিচ্ছি 100, তারপরেরটা 200, 300, 400, আর সবার লাস্টে এটা আমার হয়ে যাবে হচ্ছে 500। একটু বড় করে নিই। হ্যাঁ। গাড়ি হ্যাঁ, কি? গাড়ি আচ্ছা, তো এবার এটা একটু উপরে উঠিয়ে দিই, আর এটা একটু উপরে উঠিয়ে নিই। তো 1, 2, বাস ঠিক আছে, এই গেছে এটা এটুকুতে হয়ে যাবে। আচ্ছা, এটা একটা দাগ, দাগগুলো আমি মুছে দিই। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন হচ্ছে না, আরেকটু আরেকটা চাই। আরেকটা লাগবে। এটা আমার x2, এটা আমি পাশে লিখছি। হুম। আচ্ছা, তাহলে এবার আমাকে বলতে থাক ফার্স্ট ইকুয়েশনের জন্য আমার পয়েন্টস গুলো কি কি। আমকা মনে নাই, স্ক্রিন দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তো 0,500, 200,0, তাহলে এগুলো আমি একটু লিখে রাখি। 0,500 আর হচ্ছে 200। 200,0 আচ্ছা, তারপর আমার কাছে এখানে লেখা আছে 0,450 0,450 আর 300,0। 100,0 এরপরে হচ্ছে 0,250। বাকিটা ঠিক আছে, 0,250, 500,0। 500,0 হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তো 0,500, 0,500 মানে এটা, আর 200,0 মানে এটা। এখানে একটা লাইন ড্র হবে। আমার ইয়েলো কালার হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, গেল করে দেবো এরপর। আচ্ছা, তো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এবার অ্যাকচুয়ালটা কি ছিল? লেস দ্যান ইকুয়াল টু, মানে ইট উইল বি টুয়ার্ডস দি অরিজিন। Towards the origin. আচ্ছা, একটু ছেড়ে ছেড়েই লিখছে, তাড়াতাড়ি হয়। আচ্ছা, এরপরে কি 0,450, 0,450 মানে ইট উইল লাই হিয়ার, দিস ইজ হুম 450। আর কি 300,0 মানে এটা। আচ্ছা, আচ্ছা, এবার যদি আমরা অরিজিনাল কনস্ট্রেন্টটা দেখি, অরিজিনাল কনস্ট্রেন্টটা কিরকম? লেস দ্যান ইকুয়াল টু না গ্রেটার দ্যান ইকুয়াল টু? রোকো লেস দ্যান ইকুয়াল টু। সবগুলো লেস দেন ইকুয়াল টু। সবগুলোই লেস দ্যান ইকুয়াল টু। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, আর এটা, ঠিক আছে, এটুকু থাক। এরপরে কি 0,250, 0,250 মানে এরকম জায়গায় হুম 250, আর এরপরে কি 500,0 মানে এরকম জায়গায়। নিজেকে সরা হ্যাঁ। আচ্ছা, এটা এখানে, এটা একটা, এটা নেব।
আর এটা লেস দ্যান ইকুয়াল টু টাইপের। তারপর কমন রিজিয়নটা কোনটা? ম্যাক্সিমাইজ কমন রিজনটা হচ্ছে 0,250, তারপরে এই মার্জিনটা, তারপর এই জায়গাটা হচ্ছে আমার কমন রিজিয়ন, রাইট? এটাই বলছি। দিস ইজ মাই ফিজিক্যাল রিজিয়ন। একটু অন্য জায়গায় ড্র করি এখানে। আচ্ছা, এবার এই যে ফিজিবল রিজিয়নটা আছে, এই ফিজিবল রিজিয়নের তোর ভার্টেক্স গুলোকে একটা একটা করে নাম দিয়ে দিই। তো ও আমার অলরেডি একটা আছে, এটাকে আমি এ ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি এখানে লিখি। তো এ, এটার কি হবে কোঅর্ডিনেট কি? 200,0 200,0 হলো। এরপরে আরেকটা হচ্ছে আমার এখানে, এটাকে আমি বি ধরে নিচ্ছি, আমি জানি না আপাতত কি, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আর কি, আর হচ্ছে আমার এটা, ঠিক আছে? এটাকে আমি ধরে নিচ্ছি সি, আমি এটাকে এখানে লিখি। তো সি কত? 0,250। 0,250। তাহলে পরে আমাকে বিটা শুধু বের করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে বিটা বের করে নেওয়া হচ্ছে। এরপরে হ্যাঁ, এখানে একটা জিনিস দিতে আমরা যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে কোনটা কোন লাইন। তো এটা নাম্বার 1, আর 0,450, আর নাম্বার এটা বোধহয় 2 3। 2 2 এটা 3, এটা 3। 2 500 যাচ্ছে তো, সরি 450 যাচ্ছে, হ্যাঁ এটা 2 হবে। আর এটা হচ্ছে আমার, বলি বলি একটু শুনিস। হ্যাঁ আমি ভেবেছিলাম এখানে 500 লাইনের কালারটা কনফিউজ হয়ে গেছিল। আচ্ছা, এরপরে পয়েন্ট অফ ইন্টারসেকশন এট বি আমাকে বের করতে হবে। তো বিটা বের করেছে, তাহলে বি কার কার ইন্টারসেকশন বলে ফেল। 1 বি আর 3। 1 আর 3, তাহলে 1 আর 3 একটু কপি করে নেওয়া যাক। কপি 1 আর 3। আচ্ছা, তাহলে বল কি করব? আচ্ছা, আগের পেজে একবার যাতে। এটা 2, এটা 1, এটা 1 আর 2। না না না, দাঁড়া, ঠিকই আছে, এটা 1, এটা 3। আমি ঠিক লিখেছি, আমি বারে বারে বলেছি। ঠিকই আছে। তুই জাস্ট আমাকে বল যে এখানে আমি কি কি করব, কাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব বা কি করব। ডাইরেক্ট সাবট্রাকশন করে দাও। একদম ডাইরেক্ট সাবট্রাকশন করে দেবো, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি। তো ডাইরেক্ট সাবট্রাকশন করলে পরে এটা আমার হয়ে যায় হচ্ছে 4x1, এটা পুরোটা কেটে 0, আর এটা আমার হয়ে যায় হচ্ছে 500। আর তাহলে x1 এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? ক্যালকুলেটর আছে? 125। 125। এরপরে সাবস্টিটিউটিং x1, কোথায় সাবস্টিটিউট করতে চাস বল? 2 3। ঠিক আছে, 3 তে পড়ে। তাহলে 3 তে সাবস্টিটিউট করলে পরে আমার হয়ে যাচ্ছে এটা 125 প্লাস 2x2 ইকুয়াল টু 500। তার মানে x2 ইকুয়াল টু 500 মাইনাস 125 বাই 2। বাস করে ফেলি। তো 500 minus 125 by 2, that's 375 point by 2, এটা হচ্ছে 187.5। 187.5 লিখে দেওয়া যাবে। ওকে, এরপরে তাহলে কর্নার পয়েন্টগুলো আমরা লিস্ট করে ফেলি। আচ্ছা, তাহলে আমার কর্নার পয়েন্টস কি কি ছিল? সবার প্রথমে এ এর জন্য আমার কর্নার পয়েন্ট ছিল হচ্ছে 200,0। আচ্ছা, আমার কাছে লেখা আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি এখানে তাহলে। আচ্ছা, সবার প্রথমে এ এর জায়গায় আমরা একটা কাজ করি, আমি এখানে ও দিয়ে দিচ্ছি নাহলে। আচ্ছা, বেশি চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এ আমার হচ্ছে 200,0, রাইট? আচ্ছা, আগে সবগুলো লিখে নিই। এবারে বি কি? বি আমরা বের করলাম 125, 187.5। 87.5। Moreover, the feasible region is given by O, A, B, C. আচ্ছা,
কি জন্য লিখলাম 120 5 কমা 187.5 7.5 187.5 হলো। এরপরে সি সি হচ্ছে আমার 0,250, হ্যাঁ 0,250, আর ও হচ্ছে আমি 0,0। আমার জেড কি 100x1 প্লাস 40x2, 100x1 প্লাস 40x2। আচ্ছা চলো এটা ফেলা যাক। তো এটা হচ্ছে 100 ইন্টু এক্স। 20,000 ঠিক আছে, আমি এখানে এটা দিয়ে করি, আমার সুবিধা হয় তাহলে। প্লাস 40 ইন্টু ওয়াই। আচ্ছা, এরপরে আমার এক্স এর ভ্যালু কত 200, স্টোর অ্যাট এক্স, আর হচ্ছে 0 স্টোর অ্যাট ওয়াই। তাহলে পরেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার 20,000। এরপরে কি 125 স্টোর অ্যাট এক্স, 187.5 স্টোর অ্যাট ওয়াই, আর এটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে 20,000। তাই আছে তো? হুম আচ্ছা 0 স্টোর অ্যাট এক্স, 250 স্টোর অ্যাট ওয়াই, এটা হচ্ছে আবার 10,000। এটার জন্য বসানোর দরকার নেই, এটা জিরোই হবে। তো আমার প্রবলেমটা কি ছিল? আমার প্রবলেমটা ছিল হচ্ছে ম্যাক্সিমাইজেশন। তো আমার ম্যাক্সিমাম ভ্যালু কি, আমরা দুটো পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, এখানেও ম্যাক্সিমাম পাচ্ছি, বাট আর এখানেও ম্যাক্সিমাম পাচ্ছি। হুম আর একটা পয়েন্ট থেকে নোট জিনিসটা দেখতে হবে, সেটা কি এ আর বি, এই যে দুটো পয়েন্ট আমরা পেয়েছি, এই দুটো পয়েন্ট কি ডিফারেন্ট লাইন সেগমেন্টে বিলং করে না সেম লাইন সেগমেন্টে বিলং করে? একবার আমাকে বলতো ফিগারটা দেখে। same সেম লাইন সেগমেন্টে বিলং করে। এবার যেহেতু এটা একটা লাইন, এই সেগমেন্টের মধ্যে যতগুলো পয়েন্ট আছে, এ আর বি এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। কিভাবে একবার দেখে নাও। আমার কাছে এ আর পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, তাহলে পরে আমি এ আর বি এর একটা লাইনের ইকুয়েশন তৈরি করে ফেলি। আমরা চাইলে ডিরেক্টলি এটা ইউজ করতে পারি, যেটা ওদের লাইনের ইকুয়েশন এ আর বি। এ আর বি কোন লাইনটা ছিল? এ আর বি হচ্ছে লাইন নাম্বার 1। তো আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারি চাইলে, অথবা আমরা একটা লাইনের ইকুয়েশন বেরি করে ফেলছি। তাহলে পরে যে জিনিসটা দেখাতে পারবো, এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। কেন ইনফাইনাইটলি মেনি সলিউশন সেটাই আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এ বি লাইন সেগমেন্টের আমি ইকুয়েশন বের করতে চাই। তাহলে সবার প্রথমে আমি এমটা বের করে ফেলি। এম এর ভ্যালু কত হবে মনে আছে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ও আচ্ছা হ্যাঁ স্লোপটা হ্যাঁ তাহলে আমাকে বল, এই দুটো পয়েন্ট আছে, y2 আর y1 কি নিতে চাস? এর 187.5 আচ্ছা দাঁড়া এক মিনিট, এগুলো আমি একটু মুছি, এগুলো একটু মিসলিডিং, ইনফ্যাক্ট পুরো জিনিসটা কি মুছে। আচ্ছা, এরপরে এখানে কি y2 হচ্ছে আমার কত 187.5 মাইনাস 0 ডিভাইডেড বাই x2 কি, x2 হচ্ছে 125 মাইনাস 200। দেখেন কত আছে, তাই সরি, হ্যাঁ এটা আমি এটা দেখানোর দরকার নেই কি হলো এটা। ও, এটা আমি এই কারণে দেখাচ্ছি যাতে তুই ব্যাপারটা বুঝতে পারিস সেটাকে কেন ইনফাইনাইটলি মেনি সলিউশন বলা হচ্ছে। 187.5 ডিভাইডেড বাই 125 মাইনাস 200 কত হচ্ছে? 2.5 মাইনাস 2.5। আচ্ছা, আর আমাদের লাইনের ইকুয়েশন জেনারেলি কি হয়? y ইকুয়াল টু mx প্লাস c, হুম যেখানে সিটা আমার কি এই তো y ইন্টারসেক্ট, y y অ্যাক্সিসে ইন্টারসেপ্ট তোর কি বলবো কোন পয়েন্টে কাট করেছে। হুম আচ্ছা, এবার y ইন্টারসেপ্টে বের করার জন্য খুবই ইজি, আমরা অলরেডি একটা পয়েন্ট জানি 200 আর 0। তো এখানে y টা আমার 0, রাইট? y ইয়েস 0, m হচ্ছে 2.5, আর x এর ভ্যালু কত 200। একটা পয়েন্ট আছে সেখানে সাবস্টিটিউট করছি c এর ভ্যালুটা বের করার জন্য। ওকে,
তাহলে দেখ সি এর ভ্যালু কত আসে, সি এর ভ্যালু 500 আসবে। 500 হ্যাঁ। 0.5 ইন্টু 200, এটা 500 আসে। এবার এটাকে ওয়াই ইন্টারসেপ্ট কেন বলা হচ্ছে, তুই যদি ওয়াই বি লাইন সেগমেন্টটাকে দেখিস, ওয়াই বি লাইন সেগমেন্টটা x2 অ্যাক্সিসে, যেটাকে আমরা y1 ধরছি, 500 এই কাট করছে। 500 ই কাট করছে, হুম সেই কারণে সিটা 500 বেরোচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? হুম তাহলে সি বের করে ফেললাম, এম বের করে ফেললাম। এবার আমরা একটা কাজ করি, এই লাইন সেগমেন্টের মধ্যে আমরা আরেকটা পয়েন্ট বের করি, ঠিক আছে? আচ্ছা, তো ধরে নিচ্ছি সেই পয়েন্টটার ওয়াই হচ্ছে 100, ওকে? আমাকে করেসপন্ডিং এক্সট্রা বের করতে হবে, মানে আমাকে এরকম এখানে কোন একটা জায়গায় এই এটা পয়েন্ট বের করতে হবে, যাচ্ছে। ওকে, বের করে ফেলা যাক। আচ্ছা, তো আমরা বের করতে চাই হচ্ছে ওয়াই এর ভ্যালু, ইকুয়েশনটা আছে। এই তো ইকুয়েশনটা, আচ্ছা ওয়াই এর ভ্যালু 100, আমরা এক্স এর ভ্যালুটা বের করতে চাই। ওকে, হুম তো ভ্যালুটা বসিয়ে ফেলি। বাবাটাকে বুঝতে পারছিস আপাতত কি করছি আমি? হুম 2.5 ইন্টু 200, না 2.5 ইন্টু এক্স প্লাস 500। সলভ করে বলতো এক্স এর ভ্যালু কত আসে? 400/2.5। তো কি হচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে 100 মাইনাস 500 ডিভাইডেড বাই মাইনাস 2.5, 160। 160, রাইট? তাহলে এটা একটা পয়েন্ট, যেই পয়েন্টটা তোর এবি লাইন সেগমেন্টের মধ্যে লাই করে, হ্যাঁ রাইট? আমি এখানে এটা লিখে দিচ্ছি, এটা কি, দিস পয়েন্ট ইজ 160, আমি এখানে একটা অ্যারো ড্র করি, দিস পয়েন্ট ইজ 160, 100। এবার আমি এই পয়েন্টে জেড এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখি। আচ্ছা, তো দিস ইজ 160, তাহলে জেড এর ভ্যালুটা ক্যালকুলেট করে আমাকে বলতো কত আসে at this point? 20,000। 20,000 ক্যালকুলেট করে দেখিস, 20,000। এরপরে তুই এই লাইন সেগমেন্টের মধ্যে আরো অন্য একটা পয়েন্ট নিয়ে নে, দেখবি সেই পয়েন্টেও তুই একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিস অফ 20,000। একটা লাইন সেগমেন্টের মধ্যে কতগুলো পয়েন্ট থাকে? ইনফাইনাইট। ইনফাইনাইটলি মেনি। তো এই লাইন সেগমেন্টের মধ্যে যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আই এম অবটেইনিং দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড। And because there are infinitely many points, therefore the solution to this problem is infinite. ওটা বুঝেছো? There are infinite number of solutions. ঠিক আছে, ওটাই আমি এখানে লাইনের ইকুয়েশনটা বের করে তোকে দেখাতে চাইলাম, আর কিছু না। তো এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে the maximum value of z, বুঝতে পেরেছিস না পারিস না? occurs at a 200,0 and b 125,187.5, which forms a line segment. As দুর্গা আসবে বলে এখন লালা 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 চলছে। there are infinitely many points in the line segment joining A and B. Thus, there are infinitely many solutions. এবার তোদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে একটু ভালো করে দেখবি, তোর যে দুটো পয়েন্টের মধ্যে ইনফাইনাইট আসছিল, সেই দুটো পয়েন্ট সেম লাইন সেগমেন্টে বিলং করে কিনা। যদি বিলং করে তাহলে পরে কিন্তু তোকে ওটার অ্যান্সার হবে ইনফাইনাইটলি মেনি সলিউশনস। যদি ডিফারেন্ট লাইন সেগমেন্টে বিলং করে তাহলে পরে কোনো অসুবিধা নেই, এটা একটু মাথায় রাখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? হুম আচ্ছা,
ওকে, এরপরে তাহলে আরেকটা দেখে নেওয়া যাক, যেটা হচ্ছে আমাদের আনবাউন্ডেড সলিউশন। আমি এটা কাজ করি, ভিডিওটাকে হুম, একটু pause- আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 8টা নিজের মোবাইলের মধ্যে খুলে নে, তারপরে জাস্ট আমাকে এই টেবিলটা ফিল আপ করতে জাস্ট হেল্প কর। আচ্ছা, দাঁড়া। ছবিটি অন করে দে। আচ্ছা, তাহলে এবার আমাকে কনস্ট্যান্ট ইকুয়েশন গুলো এক এক করে বলতে থাক, কি কি হবে। কোশ্চেন নাম্বার 8 তো কোয়েশ্চেন নাম্বার 8। x1 minus x2 equal to 1. x1 minus x2 equal to 1। আচ্ছা, তাহলে এবার বলি দুটো তাহলে আছে ঠিক। হ্যাঁ, x1 plus x2 equal to 3. x1 plus শেষ। x2 equal to 3। থার্ডটা নেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা বাদ দিচ্ছি আমি। ও, অনেক কিছু বাদ চলে গেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার তুই আমাকে বল, x1 এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে x2 এর ভ্যালু কত হবে? -1. -1 হবে। x2 এর ভ্যালু যদি 0 হয়ে যায়, x1 এর ভ্যালু 1. 1। এরপরে x1 plus x2 equal to 3, x1 এর ভ্যালু 0 হয়ে গেলে, এটা 3 আর ওটা 3। আর ওটা হচ্ছে না 3। তো তুই আমাকে বল তোর কোনটা সুবিধা লাগে, ওই ডিভাইড করে তারপরে করা নাকি এটা? দুটোই ঠিক আছে। এটা একটু তাড়াতাড়ি হয়, ডিভাইড ডিভাইড করার দরকার নেই, ডিরেক্টলি করে ফেলো। আচ্ছা, আমার দুটোই ঠিক লাগে। আমার এটাই সুবিধা লাগে। যাই হোক, x1 এর ম্যাক্সিমাম ভ্যালু ভালো বল। করে। 3 x1 এর ম্যাক্সিমাম ভ্যালু 3, দুটোরই 3। দুটোরই 3। আর x1 এর x2 এর ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু কি? x2 মাইনাস, x2 -1। আর x কিসের? ওটা তো জিরোই, x1 এর, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে টেবিল ড্র করা যাক। তাহলে পরে কি এখানে আমি কি দেখছি, -1 আছে, তার মানে আমাকে নিচেরটা এক্সটেন্ড করতে হবে, গেল। আর হচ্ছে আমার স্টেপ সাইজ কত হবে? 1। 1। তো এখানে আমি 2 স্মল বক্সেস ইকুয়াল টু 1 ইউনিট ধরে নিচ্ছি। 1 ইউনিট। আচ্ছা, এবার এটা যেহেতু একটু বড় হবে, আমাকে এটা একটু চেঞ্জ করতে হবে। কি উম, বড়? 1 2 3 তো এদিকেও 1 2 3 এই আর কি বড়? হ্যাঁ, এটাকে জাস্ট আমি একটু বড় করে দিলে তাহলেই হবে। আচ্ছা, তো এখানে আমার একটা -1 আছে, আর এটা 1 2 আর 3 অব্দি আছে। 1 2 আর 3। আর এটা আমার হচ্ছে 1 2 আর 3 অব্দি আছে। আচ্ছা, তাহলে প্রথম ইকুয়েশনটা কি? 0, -1 1, 0। আচ্ছা, তো 0, 3 আর 3। 0, -1 এটা, আর 1, 0। এখান থেকে একটা লাইন যাবে। আচ্ছা, এবার তুই আমাকে বল, এই লাইনটা, আর একটু ভুল করে টানলাম, অ্যারো ডিরেকশনে কত থেকে কোথায় হবে? গ্রেটার দেন, তাহলে এটা হবে তোর এই অ্যাওয়ে ফ্রম y অ্যাক্সিস এইদিকে। আমি ফ্রম ওয়াই অ্যাক্সিস মানে এই দিকে হবে। আর বুঝতে পারছিস কেন এইদিকে হবে? এটা গ্রেটার দেন ইকুয়াল টু, ও দাঁড়া, গ্রেটার দেন ইকুয়াল টু 1 তো। গ্রেটার দ্যান ইকুয়াল টু, উপরের দিকে অ্যাওয়ে ফ্রম দি অরিজিন, এদিকেই তো হবে। এটা তো অ্যাওয়ে ফ্রম অরিজিন হচ্ছে না, তাই তো অরিজিনের। তাই তো আমি তোকে বলেছিলাম নেগেটিভ স্লোপের জন্য জিনিসটা ডিফারেন্ট হয়। এখানে ও ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে বা ফার্স্ট কোয়াড্রেন্টের তার অপোজিটে, ওইভাবে ভাবিস জিনিসটাকে, তাহলে জিনিসটা আরো জেনারিক হয়। কারণ নেগেটিভ স্লোপেরও ব্যাপার আছে না, it will be either towards the first quadrant or away from the first quadrant. Greater than equal to হলে away from the first quadrant, first quadrant এটার away। আর less than equal to 0 হলে towards the first quadrant, মানে নিচের দিকে, towards x। ব্যাপারটা বুঝতে পেরেছিস? এটা এরকমই হয়।
এখন অব্দি ক্লিয়ার হয়নি জিনিসটা? আহ, x1 minus x2 0 comma minus 1। ঠিকই তো আছে। কি হলো? কিছু হয়নি। আচ্ছা, এবার তাহলে নেক্সট ইকুয়েশনটা আমার বল। নেক্সট ইকুয়েশনটা কি? 0,3 আর 3,0। হুম, থার্ড ইকুয়েশনটা নেই। আচ্ছা, তো 0,3 মানে কি এটা, আর 3,0 মানে এটা। লাইন ড্র করে ফেলা যাক। আচ্ছা, এবার বল এইটার তোর ডিরেকশনটা কোন দিকে হবে? ইকুয়েশন টু, ইকুয়েশন টু মানে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কোন দিকে হবে বল? away from the first quadrant. হ্যাঁ, বা অ্যাওয়ে ফ্রম দি জানি না। অরিজিন বলতে পারিস। এটা যেহেতু পজিটিভ স্লোপ তাই বলতে পারিস। আচ্ছা, তাহলে পরে আমার এখানে ফিজিবল রিজিয়নটা কোনটা বল? ফিজিবল রিজিয়ন কোনটা? এই উপরে, নিচে, লেফটে, কোথায় সেটা আমাকে বলছিস খালি হবে। উপরে। এই পার্টটা, দিস ইজ মাই ফিজিবল রিজিয়ন। হুম, এবার এই ফিজিবল রিজিয়নের তোর কর্নার পয়েন্টস গুলো কিছু পাচ্ছিস? দুটো। দুটো কর্নার পয়েন্ট। তো আমি এটাকে নাম দিচ্ছি হচ্ছে এ। এর কোঅর্ডিনেট কি? 0,3। 0,3। আর আরেকটা আমার আছে সেটা হচ্ছে আমার বি, যেটা আমাকে বের করতে হবে। এবার দেখে বোঝা যাচ্ছে তো এটা হ্যাঁ, 2,1, দেখেই তো বোঝা যাচ্ছে 2,1। হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে 2,1, বাট স্টিল বের করে নিস। এটা হচ্ছে আমার নাম্বার 1। কারণ তুই এটা গ্রাফ পেপারে ড্র করেছিস বলে গ্রাফ পেপারের মতো এনভায়রনমেন্ট বলে ডিরেক্টলি বোঝা যাচ্ছে, বাট গ্রাফ পেপার তো পাবি না, না? পয়েন্ট অফ ইন্টারসেকশন এট বি। কপি। x1 plus x2 equal to 3. x1 plus x2 equal to 3। তাহলে বল কি করবি? অ্যাড করবো। অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে এটা আমার হয়ে যাবে হচ্ছে 2x1। এটা কেটে equals আমি to পেয়ে 4. যাচ্ছি ইকুয়ালস টু 4। তাহলে x1 এর ভ্যালু 2। তাহলে সাবস্টিটিউটিং x1 ইন, ক্যালকুলেটর লাগবে না এটার জন্য। হ্যাঁ লাগবে তো, এখন লাগবে। সাবস্টিটিউটিং x1 ইন, কোথায় x1 সাবস্টিটিউট করতে চাস বল? 1 1। তাহলে পরে 2 মাইনাস x2 ইকুয়াল টু 1। আর x2 এর ভ্যালু 1 1। তাহলে আমরা পয়েন্টটা কি পেলাম? 1,1। 2,1 আসলো। 2,1। ও হ্যাঁ, সরি। আচ্ছা, হলো। এরপর আমার কর্নার পয়েন্ট এখানে দুটোই আছে, এ আর বি। আমার ফার্স্ট কর্নার পয়েন্টটা কি ছিল? 0,3। আর এটা হচ্ছে আমার 2,1। 0,3, 2,1। আর এইগুলো আমার দরকার নেই। আচ্ছা, জেডটা কি? 3x1 প্লাস 2x2। 3x1 প্লাস 2x2 ভ্যালু কি আছে? 6 6। আর এখানে 6 প্লাস 2। 6 plus 2 8। ঠিক আছে। এবার এখানে কি বলেছে? ম্যাক্সিমাইজ জেড। এবার এখানে ম্যাক্সিমাইজ জেড, তুই কিন্তু ভুল করে এটাকে আবার ম্যাক্সিমাম বলে দিতে পারিস, কিন্তু এটা ম্যাক্সিমাম হবে না। কেন ম্যাক্সিমাম হবে না? কারণটা আনবাউন্ডেড। গ্রাফ ইজ আনবাউন্ডেড। সেই কারণে এটা ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাবো না। ম্যাক্সিমাম ভ্যালু উইল লাই অ্যাট ইনফিনিটি। হুম, তাই তো এখানে তুই লিখতে পারিস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড অকার্স অ্যাট ইনফিনিটি since the graph is
আনবাউন্ডেড। তো মুছে নি। ওই লাইনটাকে কেটে নিয়ে বাকিটাকে উড়িয়ে দিলে ঠিক আছে, এখন যেটা আমি ভালো বুঝলাম, since the solution space is unbounded. বুঝেছিস? এবার কোয়েশ্চেন নাম্বার 9টা খুলে ফেল। কোয়েশ্চেন নাম্বার 9টার জন্য আমাকে একটু হেল্প করে দাও। কনস্ট্যান্ট ইকুয়েশন কি হবে? x1 plus x2 equal to 1 x1 plus x2 equal to 1, তারপর minus 3x1 plus x2 equal to 3 হুম আর আছে? and আর নেই, ঠিক আছে। সাসপেন্স বিল্ড করছিলি কেন? এবারে বলে ফেল তাহলে, x1 এর ভ্যালু যদি 0 হয় x2 এর ভ্যালু, x1 এর ভ্যালু 0 হলে x2 এর ভ্যালু 1 1 1, আর এটা তো আমার 1 এখানে। x2 এর ভ্যালু হচ্ছে 3 x1 এর ভ্যালু হচ্ছে -1 তাহলে হচ্ছে -1। ম্যাক্সিমাম ভ্যালু অফ x1, 1 মিনিমাম ভ্যালু অফ x1 -1 -1, ম্যাক্সিমাম ভ্যালু অফ x2 3 মানে মিনিমামটা 0। ড্র করে ফেলা যাক। এখানেও আমার স্টেপ সাইজ 1 হবে and this will be 1 units, two small boxes equal to 1 unit। আচ্ছা, এবার এই পার্টিকুলার সলিউশনের কোনো ফিজিবল রিজিয়ন নেই। আমাকে আগের জিনিসটা তো আমি ওটা লিখতে ভুলে গেছিলাম, ওটা আমি একটু কমপ্লিট করে দিই। তো এখানে দ্য ফিজিবল রিজিয়ন ইজ এ বি, আর তো কিছু নেই। ওকে, তাহলে পরে এখানে একটু এক্সটেন্ড করতে হবে -1 এর জন্য। x1 টা -1 ও, এটাকে এক্সটেন্ড করতে হবে। এটা আমার 1 2 3, আর কি ছিল? আচ্ছা, এটা 3 অব্দি ছিল, ঠিক আছে। 1 2 3, ইকুয়েশন 1টা কত থেকে কত হচ্ছে? 0,1 থেকে 1,0, 0,1 থেকে 1,0, তাহলে 0,1 এটা, 1,0 এটা, এতে দুটোর মাঝখান থেকে পাস করছে। অরিজিনাল কনস্ট্যান্ট ইকুয়েশনটা দেখে আমাকে বল, অ্যারো ডিরেকশনটা কোথায় হবে? less than equal to তাহলে towards first হ্যাঁ, quadrant টুয়ার্ডস দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এই দিকে। আচ্ছা, এবার নেক্সট ইকুয়েশনটা কি হবে? এটা আমার হচ্ছে 0,3 এর থেকে -1,0। আচ্ছা, 0,3 এর থেকে -1,0। আচ্ছা, তো 0,3 হচ্ছে এটা, আর -1,0 হচ্ছে এটা, তো এদের মাঝখান থেকে একটা লাইন ড্র হবে। আচ্ছা, এটা তাহলে আমাকে বলে ফেল, এটার অ্যারো ডিরেকশনটা কোথায় কোথায় হবে? অরিজিনাল কনস্ট্যান্ট ইকুয়েশনটা কি? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে পরে উপরে মানে এটা লেফটে না এটা রাইটে? জানি না বল। রাইটে অরিজিনাল কনস্ট্যান্ট ইকুয়েশন কি ছিল? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে কি? অ্যাওয়ে ফ্রম থার্ড কোয়াড্রেন্ট নাকি টুয়ার্ডস, সরি, অ্যাওয়ে ফ্রম দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট অর টুয়ার্ডস দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট? aware towards এর মানেটা এখানে বুঝছি না টুয়ার্ডস মানে এই ডিরেকশনে, অ্যাওয়ে মানে এই ডিরেকশনে।
this is away from the first quadrant. Okay, sorry, this is towards the first quadrant, I guess. যাই হোক, greater than equal to 0. This is away from the first quadrant, মানে এই particular direction এ। And this was less than equal to 0. This was towards the first quadrant. First quadrant তাও একটু cover করছে, তাই তো? এই কারণে। ঠিক আছে? এটা আমার arrow direction। এবার বলতো এই দুটোর মধ্যে কোনো common region আছে? হ্যাঁ, কিন্তু এটা থার্ড কোয়াড্রেন্টে। কমন রিজিয়ন আছে? কোথায় কমন রিজিয়ন দেখতে পাচ্ছিস তুই? এইটা? হ্যাঁ, ওটাই তো বললাম, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, আর থার্ড কোয়াড্রেন্টের আমরা এটা নেব না। কেন নেব না? কারণ আমাদের নন আবার নেগেটিভিটি কনস্ট্যান্ট আছে, মনে আছে? জিরো। হ্যাঁ, x1 কবে x2 গ্রেটার দ্যান 0, তাহলে আমরা তো শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কনসিডার করতে হয়। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কোনো ইন্টারসেক্টিং রিজিয়ন নেই, সেই কারণে দিস হ্যাপেন্স টু বি নো সলিউশন। ঠিক আছে? আচ্ছা, তো এটার অ্যান্সার আমরা কি লিখবো? There is no point x1 comma x2 common to both the shaded regions. Both the shaded regions মানে কি? এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো ডিফারেন্ট। তো সেই কারণে যেহেতু এই দুটোর মধ্যে কোনো কমন রিজিয়ন নেই, সেই কারণে this has no solution. We cannot find a feasible solution to this problem. Cannot find a feasible solution to this problem. Hence, it has no solution. Hence, the problem has no solution. এই লাস্টের পার্টটা হয়তো তোর বুঝতে অসুবিধা হয়েছে। আরেকবার নালে জিজ্ঞেস করতে পারিস, তোর যদি কোন জায়গাটা অসুবিধা হচ্ছে সেটা আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। Has no solution. তাহলে বল কোন পার্টটা বুঝতে ক্ল্যারিফাই করে দিচ্ছি, চেষ্টা করছি একটু। আচ্ছা, তো এই তোর চারটে টাইপের আছে, যে চারটে টাইপের তোর হতে পারে সলিউশন গুলো। Either it can have an unique optimal solution, or it can have infinitely many solutions, or it can have an unbounded solution, or there may be no solution to this problem at all. ঠিক আছে? এই চারটে জিনিস মাথায় রাখলে পরে আশা করছি হয়ে যাবে বাকি যেগুলো আছে, মানে এর থেকে বেশি আর কোনো টাইপ হয় না। আচ্ছা, এরপরে তোর ভ্যামে আমাকে বলছি প্রবলেম ছিল, সেটা পুরো করিয়ে দেওয়ার তো সময় হবে না, বাট আমি তোকে নাহলে বুঝিয়ে দিচ্ছি ভ্যামের ওই জায়গাটা। হ্যাঁ, আমার প্রোগ্রামটা লিখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি জায়গাটা বুঝিয়ে দিই, তাহলে তোর আই গেস অসুবিধাটা ক্লিয়ার হয়ে যাবে, দেখেন। আচ্ছা, তো ভ্যাম তোকে আমি করিয়েছিলাম হচ্ছে ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, এসব কি বলছে? আচ্ছা, তো খাতার মধ্যে তোর যে ব্যামের সামটা আছে, সেই ব্যামের সামটা একটু খুলে নে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ভ্যামটা সলভ করার জন্য আমাদের প্রথমত তো এই তোর পজিশন স্ট্রাকচারটা লাগবে। এটা তো নিশ্চয়ই তোর ম্যাট্রিক্স নির্ণয় করার সময় বুঝে গেছিস স্ট্রাকচারটা কি বোঝাচ্ছে। আচ্ছা, এই পার্টিকুলার ইনামটা দরকার নেই, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল আমি যা দেখলাম, এটা দরকার নেই, এটা বাদেই আমরা করব। আচ্ছা, তো সবার প্রথমে আমরা এই কলাম পেনাল্টি আর রো পেনাল্টির ব্যাপারটা দেখে নিই, এটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, তারপরে আমি এইটাতে আসছি। তো তো যদি সামের সাথে তুই যদি দেখিস, আমরা কলাম পেনাল্টি কিভাবে বের করি কোন একটা পার্টিকুলার কলামের জন্য বা ডো এর জন্য, কিভাবে বের করি বল? পেনাল্টি বলে ভুলে গেছি।
রো row ডিফারেন্স difference বা কলাম, হ্যাঁ ওটা কিভাবে বের করি? দাঁড়া, দুটো মিনিমাম ভ্যালু নেই পুরো রোটার মধ্যে, হ্যাঁ ওদেরকে সাবট্রাক্ট করি, তাহলে যেটা বেরোবে ওটা রো ডিফারেন্স। সিমিলারলি দুটো মিনিমাম ভ্যালু নিয়ে একটা কলাম থেকে ওদেরকে সাবট্রাক্ট করি, তাহলে যেটা বেরোবে ওটা হচ্ছে কলাম ডিফারেন্স। আচ্ছা প্রত্যেকটা কলামের জন্য করি, প্রত্যেকটা রো এর জন্য করি। ওকে। আচ্ছা তাহলে আমার একটা কোয়েশ্চেন, তো সবার প্রথম আইটারেশনের মধ্যে এই প্রথম রোতে আমার রো ডিফারেন্সটা 2 আসছে, কেন 2 আসছে? বিকজ দ্য টু মিনিমাম ভ্যালুজ আর 11 and 13, আর এদেরকে সাবট্রাক্ট করলে অ্যাবসলিউট ভ্যালুটা আমাদের রো ডিফারেন্স হয়ে যায়, রাইট? আচ্ছা এরপর তুই আমাকে বল, ইন দি সেকেন্ড আইটারেশন আমার রো ডিফারেন্সটা 1 আসছে, তো 1 কেন আসছে? আমরা কাকে কাকে সাবট্রাক্ট করছি? 14 আর 13, 14 আর 13 কে সাবট্রাক্ট করছি, কেন আর 11 আর 13 কে সাবট্রাক্ট করছি না? কারণ ওটা কেটে গেছে। কি কেটে গেছে? বি স্পেসিফিক। কেটে গেছে বা ফার্স্ট জিরো হয়ে গেছে? কলামটা। রিকোয়ারমেন্ট অফ দ্য ফার্স্ট কলাম অর দ্য ফার্স্ট ডেস্টিনেশন ইজ জিরো, সেই কারণে ওটা আমরা কনসিডার করছি না। স্পেসিফিক জিনিসটা মাথায় রাখতে হবে, কিছু করার নেই। তাহলে ঠিক সেম ভাবে আমরা যখন কলাম ডিফারেন্স বের করছিলাম, তো তখন আমরা এই ফার্স্ট কলামের মধ্যে কাকে কাকে সাবট্রাক্ট করছিলাম? 16 আর 11। 16 আর 11 কে সাবট্রাক্ট করছিলাম। নেক্সট টাইম অ্যারাউন্ড আমরা সেকেন্ড আইটারেশনে কলাম ডিফারেন্স কি আর বের করছি এই ফার্স্ট কলামের জন্য? না, করছি না। কেন করছি না? বিকজ ইটস দ্য ডেস্টিনেশনস রিকোয়ারমেন্ট হ্যাজ বিন মেট, ইট হ্যাজ বিকাম জিরো। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা মিনিমাম বের করার সময়, ধরে না যদি আমরা একটা রো মিনিমাম যদি বের করতে চাই, রো ডিফারেন্স যদি বের করতে চাই, তখন আমরা সেই কলামগুলিকেই কনসিডার করব বা সেই ডেস্টিনেশনগুলিকেই কনসিডার করব যাদের রিকোয়ারমেন্ট গুলো স্যাটিসফাই হয়নি। ইনফ্যাক্ট আমরা, ক্যাপাসিটি ওই অরিজিনের শেষ হয়নি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা একটু ইমপ্লিমেন্ট করে নেওয়া যাক। টার্বোসিতে কর। কি টার্বোসিতে কর? টার্বোসিতে করতে হবে তো, জিসিসিতে হবে না। টার্বোসিতে আমাকে এখন কপি টপি করে অনেক কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, টার্বোসিতেই করছি, বাট আমাকে একটু সময় দিতে হবে। আমার অসুবিধা নেই, আমার ভার্চুয়াল বক্সি করে ইনস্টল করতে দেখাবো। অথবা ঠিক আছে, তুই এখান থেকে কপি করে চালিয়ে নিস না, এই কোডটা চলবে, আমি এটুকু বলতে পারি। ওটা তুই দেখিস, কারণ তোকে তো আবার অনেক কিছু ইনস্টল করতে হবে। টার্বোসিতে তো দেখালাম ভালো কথা, তুই তো ডিরেক্টলি ইনস্টল করতে পারবি না, না? একটু দেখিস। আচ্ছা, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, এখানে আমার লাগবে হচ্ছে সর্বপ্রথমে আমরা রো পেনাল্টিটা করার চেষ্টা করি। আচ্ছা, তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? মিনিমাম বের করতে হবে, দুটো মিনিমাম বের করতে হবে। আচ্ছা তাহলে আমি দুটো নিয়ে নিচ্ছি, লেটস সে আমি মিন 1 বলছি, আর আরেকটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মিন 2। তো among min 1 and min 2, min 1 will store the minimum value, and min 2 will store the second minimum value. এটা ফার্স্ট মিনিমাম ভ্যালু, এটা সেকেন্ড মিনিমাম ভ্যালু। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো মিনিমাম বের করার জন্য আমাদের এটাকে ইনিশিয়াল ভ্যালু কি দেবো? ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু ইন্ট ম্যাক্স। এন্ড ম্যাক্স। সেটা কোথায় আছে? কোন লাইব্রেরি ফাংশনে, মানে কোন হেডার ফাইলে? ওটা মনে নেই। limits.h। আচ্ছা, হ্যাঁ। রো পেনাল্টি বের করতে হবে। তো রো পেনাল্টি বের করার সময় আমরা যখন করি, আমরা কাকে সাবট্রাক্ট করি? অ্যালোকেশনকে সাবট্রাক্ট করি, নাকি আমরা তোর কস্টকে সাবট্রাক্ট করি? কাকে সাবট্রাক্ট করি? কস্টকে সাবট্রাক্ট করি। তার মানে কি, আমরা মিনিমাম বের করার সময় উই উইল ট্রাভার্স দি কস্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তো কোস্ট ম্যাট্রিক্সকে ট্রাভার্স করার জন্য আমার কি বলবো, আই আর জে লাগবে। তো আমি আই আর জে এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে বল আই এর ভ্যালুটা 0 থেকে শুরু হবে, যাবে কত অবধি? রো নাম। হ্যাঁ, না, রো নাম অবধি যাবে না। আই কনস্ট্যান্ট থাকবে, যেটা শুরু হবে 0 থেকে যাবে রো নাম অব্দি। হ্যাঁ সরি, আমি এটা নিজেই ভুলে গিয়েছিলাম। আইটা হচ্ছে বেসিক্যালি রো নাম্বারটা, আমার রোটা।
এখন যেটা কত থেকে কত যাবে, 0 থেকে কত অবধি যাবে, কতগুলো কলাম আছে? রো দাঁড়াও অবজেক্টের ডেস্টিনেশন অবধি। নাম্বার অফ ডেস্টিনেশনস, রাইট? আচ্ছা, চলে আসি। ওবিজে ডেস্টিনেশনস জে প্লাস প্লাস। এবার আমাকে কোন ডেস্টিনেশন গুলোকে স্কিপ করতে হবে? যাদের রিকোয়ারমেন্ট 0, যাদের রিকোয়ারমেন্ট 0। আচ্ছা যাদের অ্যালোকেট করা হয়ে গেছে তাদেরকে। হ্যাঁ, যাদের রিকোয়ারমেন্ট 0 হয়ে গেছে, যাদের রিকোয়ারমেন্ট 0 হয়ে গেছে তাদেরকে আমরা আর নেব না। ঠিক আছে, আচ্ছা তাহলে এফ কিভাবে আমি অ্যাক্সেস করব রিকোয়ারমেন্টটা? মোবাইলের মধ্যে ওগুলো একটু খুলে নেয়, বল তাহলে লিখতে তাড়াতাড়ি হবে। তোকে আমি পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। যে ডিমান্ডটা যদি 0 হয়, ওবিজে ডিমান্ড যে যদি 0 হয়, মোবাইলটা তো একটু খুলে নে, তোর ওখানে পাঠিয়েছিলাম তো সুবিধা হবে। তাহলে যদি 0 হয় তাহলে পরে আমরা কন্টিনিউ লিখব, আদারওয়াইজ আমরা মিনিমামটা ক্যালকুলেট করব। আচ্ছা, এবার দুটো মিনিমাম বের করতে হবে। আমি এখানে লিখেও দিয়েছি, min1 will store the first minimum value, min2 will store the second minimum value। তাহলে পরে কিভাবে মিনিমামটা বের করব? লজিক বল। এই লজিকটা তো তোকে নিজের থেকেই বের করতে হবে, এটা তো ট্রান্সপোর্টেশন ম্যাট্রিক্সের সাথে কোনো রিলেশন নেই। আমাকে দুটো মিনিমাম বের করতে হবে, কিভাবে বের করব? ফার্স্ট মিনিমামটা কম্পেয়ার করে গেলাম। ফার্স্ট মিনিমামটা কম্পেয়ার করে গেলাম না, ফার্স্ট স্টেপ যেই ভ্যালুটা আমার কারেন্ট যে ভ্যালুটা থাকবে সেটাকে আমি মিন 1 এর সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট ভ্যালু মানে কি? কারেন্ট কস্টটা। তো কস্ট আমরা কোথা থেকে পাবো? কস্ট আমরা পাবো হচ্ছে কস্ট ম্যাট্রিক্স থেকে। কস্ট ম্যাট্রিক্স। আর রো নাম্বারটা কি হবে? রো নাম। আর এটা হয়ে যাবে আমার জে। এটা যদি মিন 1 এর থেকে, সবার প্রথমে আমাদেরকে মিন 1 এর সাথে টেস্ট করতে হবে, বিকজ ইট ইজ দ্য ফার্স্ট মিনিমাম ভ্যালু। যদি মিন 1 এর থেকে ছোট হয় তাহলে পরে কি করব? তাহলে পরে মিন 1 এর ভ্যালু কি হয়ে যাবে কি মনে হয়? মিন 1 এর ভ্যালু হবে তোর এই কস্টের ভ্যালুটা। এই কস্টের ভ্যালুটা হবে, কিন্তু এখানে আমরা দুটো নিয়ে ডিল করছি না সবসময়। তাহলে পরে এমন যদি কোনো ভ্যালু হয় যেটা মিন 1 এর থেকে ছোট, তাহলে পরে মিন 1টা এই ভ্যালুটা হয়ে যাবে, আর মিন 2টা কি হবে? মিন 2টা ওই ভ্যালুটাই হবে। না, মিন 2টা আগের মিনিমাম ভ্যালু হবে। এটার মানে কি? ধরে নে তোর মিন 1 এর ভ্যালু হচ্ছে 3, আর মিন 2 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, তোর কারেন্ট ভ্যালু তুই পেলি হচ্ছে 1। ওকে, তারপর তুই বলতো মিন 1 এর ভ্যালু কি হয়ে যাওয়া উচিত? 1, আর মিন 2 এর ভ্যালু কি হয়ে যাওয়া উচিত? 3। 3। আমরা মিন 2 এর মধ্যে তাহলে কি স্টোর করছি? ওল্ড ভ্যালু অফ মিন 1। ব্যাপারটা কি বুঝেছিস? হ্যাঁ, তাহলে তো পরে এই মিন 2 ইকুয়ালস টু মিন 1। হ্যাঁ, এটা আগে করতে হবে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এইভাবেই এই জিনিসটা আমরা মিনিমামটা ক্যালকুলেট করে নেব। এবার মিনিমামটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পরে আমরা কি করব? দাঁড়া, এখানে অনেক কিছু ভাবেই করেছিলাম, এসব অত কিছু করতে লাগবে না। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, যে মিন 1 থেকে যদি আমার জিনিসটা ছোট না হয় তাহলে পরে নেক্সট কার সাথে কম্পেয়ার করতে হবে? মিন 2। একদম, এলস ইফ দ্য কস্ট ইজ লেস দ্যান মিন 2, তাহলে পরে কি করব আমরা? আচ্ছা, একটা এক্সাম্পল নিই, দাঁড়া। আবার দেখ, মিন 1 এর ভ্যালু 3, মিন 2 এর ভ্যালু 4। না, মিন 2 এর ভ্যালু 4 না, মিন 2 এর ভ্যালু 7। আচ্ছা,
তোর কারেন্ট ভ্যালু আসলো হচ্ছে 5, তাহলে পরে তুই আমাকে বল মিন 1 এর ভ্যালু কি হবে? চেঞ্জ হবে না। হ্যাঁ, মিন 1 টা চেঞ্জ হবে না, শুধু মিন 2 টা চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে কি লিখবো? মিন আন্ডারস্কোর 2 ইকুয়াল টু এটা। ব্যাপারটা কি বোঝাতে পারলাম উপরের ওই দুটো এক্সাম্পল দিয়ে? ঠিক আছে, আচ্ছা, so this is case 2 and this is case 1. আচ্ছা গেল। এরপর সবার লাস্টে আমরা কি করব? মিন 1 মাইনাস মিন 2 টাকে রিটার্ন করব, অ্যাবসলিউট ভ্যালু অফ মিন 1 অ্যাবসলিউট ডিফারেন্স অফ মিন 1 এন্ড মিন 2 টাকে রিটার্ন করব। এবার টার্বো সি প্লাস প্লাসে আমার যতদূর মনে হয় এবিএস ফাংশনটা নেই, রাইট? তাহলে আমাকে এবিএস ফাংশনটা এখানে লিখে নিতে হবে। তো এখানে আমি একটা কাজ করছি, আমি এখানে এবিএস টা একটা ম্যাক্রো হিসেবে ডিফাইন করে নিচ্ছি। এবিএস অফ এক্স, তাহলে বলতো এবিএস অফ এক্স টা কি হবে? এক্স যদি লেস দেন -1 হয়, সরি লেস এক্স দ্যান যদি লেস 0 দেন হয়, 0, তাহলে পরে x will be -x, x will be minus x or x it will x be থাকবে। it will be x x। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস তুই দেখে নে, আমরা ভ্যাম এই জিনিসটা করার সময় তুই যদি এই পার্টিকুলার স্টেজটা দেখিস, ধরে নে লাস্ট স্টেজটা যদি দেখিস, তো এই লাস্ট স্টেজের সময় কি হচ্ছিল? লাস্ট স্টেজের সময় আমরা সবসময় মাঝখানে একটাই ভ্যালু পাই না? বলো বাবা, বা এখানে বুঝলাম না। দাঁড়া দাঁড়া, আচ্ছা এমনও তো হতে পারে যে কোনো একটা পার্টিকুলার স্টেজে আমরা আমাদের শুধু একটাই ডেস্টিনেশন আছে যেটার রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হয়নি, তাহলে পরে সেই কেসের মধ্যে আমার রো ডিফারেন্স শুধু ওই একটাই এলিমেন্ট হবে না, হ্যাঁ, রাইট? তাহলে সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে মাথায় কনসিডার করতে হবে। তার মানে কি, যদি আমাদের কোনো একটার ভ্যালু, যদি আমাদের এর মধ্যে কোনো একটার ভ্যালু ইন্ট ম্যাক্স হয়, তাহলে পরে আমাকে অন্য একটা রিটার্ন করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? মানে দেখ, যদি একটাই ভ্যালু বেঁচে থাকে তাহলে সেই ভ্যালুটা একমাত্র শুধু মিন 1 এর মধ্যেই স্টোর হবে। সবার প্রথমে মিন 1 এর সাথে যেহেতু আমরা চেক করছি, আর মিন 2 কে মিন 1 বানিয়ে রেখেছি, তো তার আগে তো মিন 1 ইন্ট ম্যাক্স ছিল, তো ইন্ট হ্যাঁ, মিন 2 তো তখন কি ইন্ট ম্যাক্স মাইনাস মিন 1 হবে? ভেবে দেখ, হবে না। তাহলে সেটা আমাকে চেক করতে হবে। সেটা কি চেক করতে হবে? যদি মিন 1 মিন 2 এর সাথে ডিফারেন্ট যদি হয়, ওকে, তাহলে পরে আমরা কি রিটার্ন করব? তাহলে পরে আমাদেরকে চেক করতে হবে যে কার্ড ভ্যালু ইন্ট ম্যাক্স, যার ভ্যালু ইন্ট ম্যাক্স হবে সেটা বাদে অন্য একটা রিটার্ন করব। ব্যাপারটা কি বোঝাতে পেরেছে? এক্সাম্পল নিয়ে নি। তো সবার প্রথমে মিন 1 এর ভ্যালু হচ্ছে ইন্ট ম্যাক্স, মিন 2 এর ভ্যালু হচ্ছে ইন্ট ম্যাক্স। এরপর আমি একটাই ভ্যালু পেলাম, সেই ভ্যালুটা আমি মিন 1 এ স্টোর করে দিলাম, ওকে। কিন্তু তখনও আমার মিন 2 এর ভ্যালু ইন্ট ম্যাক্স হবে, আর এই একটা ভ্যালুর পরে আর কোনো ভ্যালু নেই, তাহলে পরে কি আমার অ্যাকচুয়াল রো ডিফারেন্সটা কি হয়ে যাওয়া উচিত? 1 হয়ে যাওয়া উচিত। 1 মাইনাস ইন্ট ম্যাক্স তো নিশ্চয়ই হওয়া উচিত না, না? তাহলে সেটাই আমাকে চেক করতে হবে। তো যদি মিন 1 মিন 2 এর সাথে ডিফারেন্ট হয়, তারপরে আমাকে চেক করতে হবে যে এই দুটোর মধ্যে কোনো একটা ইন্ট ম্যাক্স কিনা। তো যদি মিন 1 আমার ইন্ট ম্যাক্স হয়, তাহলে পরে আমরা কাকে রিটার্ন করবো অ্যাজ এ রো ডিফারেন্স? মিন 2। একদম। আচ্ছা, এলস ইফ যদি মিন 1 আমার ইন্ট ম্যাক্স হয়, মিন 2 আমার ইন্ট ম্যাক্স হয়, কাকে রিটার্ন করবো? মিন 1। মিন 1 কে রিটার্ন করবো। আচ্ছা, এরপর এলস যদি দুটোর মধ্যে একটাও যদি ইন্ট ম্যাক্স না হয়, তার মানে কি? তার মানে দে আর বোথ ভ্যালিড ভ্যালুস 11 আর 13। তো তখন কি করবো? এদের অ্যাবসলিউট ডিফারেন্সকে রিটার্ন করবো। আমি ডাইরেক্ট মিন 2 মাইনাস মিন 1 ই তো করতে পারি, কারণ মিন 2 তো মিন 1 এর থেকে বড় হবে।
করতেই পারি, অসুবিধা নেই। বা আমি এখানে সেফ সাইডে থাকার জন্য এটা করছি, নিশ্চয়ই সরানো যাবে, বাট আমি সেফ সাইডে থাকার জন্য এটা করছি। আচ্ছা, আদারওয়াইজ মিন ওয়ান যদি মিন টু এর সাথে ইকুয়াল হয়, হতেই পারে দুটো কস্ট ইকুয়াল হতেই পারে আমার একটা সেম রোতে, তখন আমাকে কি রিটার্ন করা উচিত? 0। জিরো। ক্যালকুলেট করার দরকার নেই এই কিন্তু ব্যাপার। দেখ, আমরা আমরা একটা কথা শোন, আমরা কিন্তু গ্রেটার দেন আর লেস দেন সাইনটা নিয়েছি, ইকুয়াল সাইনটা নেইনি। তাহলে দুটো যদি 1 হয়, হ্যাঁ, তাহলে একটু স্ক্রল আপ কর, স্ক্রল আপ কর, হ্যাঁ এই তো, দাঁড়া দাঁড়া। ওবিজে ওবিজে কস ম্যাট্রিক্স রো নাম যে লেস দেন মিন 1, ঠিক আছে, তাহলে মিন 2 ইকুয়াল টু মিন 1 হলো। তো ও যদি ধর মিন 1 মিন ওয়ানের সাথে অলরেডি, ইকুয়াল হয়, মিন 1 যদি অলরেডি 1, আর কস ম্যাট্রিক্স এর মধ্যে নেক্সট ইটারেশনেও আসছে, মানে নেক্সট ভ্যালুটাও আসছে 1, তাহলে তো এখানে ঢুকবে না। কেন মিন টুতে কেন ঢুকবে না? দেখে না, ইনিশিয়ালি মিন ওয়ানের ভ্যালু কি থাকছে? মিন 1 এর ভ্যালু ধর, আচ্ছা ঠিক আছে 2 ধর, 2। না, টু মিন টু না, আমি আমি সবার প্রথমেই দেখছি মিন ওয়ান ইকুয়াল টু ইন্ট ম্যাক্স, মিন টু ইকুয়াল টু ইন্ট ম্যাক্স, ঠিক আছে। তো সবার প্রথমে মিন ওয়ানের ভ্যালুটা আমি ওয়ান সেট করলাম, ওয়ান এসছিল বলে। তো মিন হ্যাঁ ওয়ানের ভ্যালুটা যখন ওয়ান সেট করবো তখন মিন টু এর ভ্যালু কি ইন্ট ম্যাক্স থাকবে। হ্যাঁ এরপর তুই বলছিস আবার একটা ওয়ান আমি পাবো, রাইট? আবার হ্যাঁ একটা ওয়ান যদি আমি পাই, তাহলে পরে এই কন্ডিশনটা ফলস হবে, হ্যাঁ রাইট? তাহলে পরে কি এই কন্ডিশনটা টেস্ট হবে? হ্যাঁ মিন টু এর তখন ভ্যালু কি? ইন্ট ইন্ট ম্যাক্স। ম্যাক্স। ওয়ান ইন্ট ম্যাক্স এর থেকে ছোট, হ্যাঁ তাই মিন টু তে আবার ওয়ান ঢুকে তোর স্টোর হবে, আচ্ছা ঠিক আছে। তাই না? হুম, তাহলেও তো, তাহলেও তো, তাহলে নিচে এক না, মিনিট, নিচে না, তোর তোর আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি একটা কাজ করি। আমাকে তো শেষ করতে দে। বল। আমার বক্তব্য হচ্ছে লাস্টের মধ্যে মিন 1 নট ইকুয়াল টু মিন 2 কন্ডিশনটা তো রাখার দরকার নেই, আমরা তো এলস এর মধ্যে ডাইরেক্ট মিন 1 মাইনাস মিন 2 এর অ্যাবসলিউট ভ্যালুই নিচ্ছি, তো 1 মাইনাস 1 করলে তো 0ই আসবে, তো আবার আলাদা করে 0 রিটার্ন করার তো দরকার নেই। কিন্তু আমরা কি এখানে ভিতরে জানি যে আমার কস্টটা ওয়ান হবে না জিরো হবে, কি হবে সেটা কি আমরা জানি? জানি না তো। তো এবার দুটো মিনিমাম ভ্যালু বের করার পরে হোয়াট ক্যান বি দ্য টু পসিবল সিনারিও? আইদার দ্য টু মিনিমাম ভ্যালু উইল বি সেম অর দ্য টু মিনিমাম ভ্যালু উইল বি ডিফারেন্ট। তো যদি ইফ সেম আর হয়, সেম, তাহলে ওদেরকে সাবট্রাক্ট করলে তো আনসার 0ই আসবে তো। তো সেই কারণেই তো আমি এখানে রিটার্ন জিরো করছি, ক্যালকুলেট আচ্ছা, করছি না। আমি তোর ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, তুই কি বলতে চাইছিস। তোর যদি মনে হয় যে এই দুটো মিনিমাম বের করার অ্যালগোরিদমের মধ্যে ফ্ল আছে, তাহলে একটা কাজ করতে পারিস, এই পার্টিকুলার জিনিসটাকে কপি করে তুই জাস্ট পাতি একটা একটা অ্যারে তুই কনসিডার করিস, অ্যারে কনসিডার করে দেখিস এই জিনিসটা চলে কিনা, ঠিক আছে। ঠিক আছে? তাহলে পরে বুঝে যাবে এটার মধ্যে কোনো ফ্ল আছে কিনা। ওকে, তাহলে হুম, সিমিলারলি তুই কথা, এইভাবে। হ্যাঁ, আমি ফ্ল এর কথা বলিনি। আমি ঠিক এখানে বুঝতে পারছি না তুই কি এর ভিতরে তুই না, ঠিক ডিফারেন্সটা আছে, ক্যালকুলেট না, করতে চাস? আমি কিছুই বলিনি, আমি কিছুই বলিনি, আমি কিছুই বলছি না। তুই আমার কথাটা শোন, তুই কি বল, তুই কি এর ভিতরে ডিফারেন্সটা ক্যালকুলেট করতে চাস? না তাহলে না, আমি শুধু বলছি 199 লাইনের ইফ কন্ডিশনটা না থাকলেও চলে, কারণ আমি এমনিতেই মিন 2 মাইনাস মিন 1 রিটার্ন করছি, আমি খুব আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছিস। কাছের কথা কিছু বলছি না, আমি জানি, তো আমার মনে হলো বলে বললাম। না ঠিকই আছে, বলতেই পারিস। মানে আইদার মিন ওয়ানটা ইনফ্যাক্স হবে তাহলে মিন টু রিটার্ন করবো, মিন টুটা ইনফ্যাক্স হবে মিন ওয়ান রিটার্ন করবো, আইদার দুটোর সাবট্রাকশনটা রিটার্ন করবো। যদি সেম হয় তাহলেও জিরো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, যদি সেম না হয় তাহলে ওদের ডিফারেন্সটা রিটার্ন হচ্ছে, হ্যাঁ এটাও হবে, কোনো অসুবিধা নেই। আর নিচে ব্র্যাকেটটা লাগে না, 206 এর ব্র্যাকেটটা দিবি। 206 এর ব্র্যাকেটটা তোর ফাংশনের ব্র্যাকেট। ফাংশনে, ও আচ্ছা, আমার মনে হলো ওটাই। আচ্ছা গেল। তাহলে ঠিক এই সেম ওয়েতে তুই কলাম পেনাল্টিও বের করতে পারবি, হুম, তোর উপরে ছাড়লাম। আচ্ছা, কিছু করতে হবে।
এখন করতে হবে না, ওটা তুই করিস, আমি জাস্ট তোকে দেখিয়ে নিই। হুম। আচ্ছা, এরপরে আমি চলে আসি হচ্ছে তোর এটাতে, কি জানো, এই যে পজিশন, মিন, কস্ট, পস, এই যে জিনিসটা আছে এটাকে আমি ভেঙে একটু ডিফারেন্ট করে দিচ্ছি। এটাকে একটার মধ্যে দুটো করার দরকার নেই, তো এটাকে ডিফারেন্টলি করিস। তো কি, এখানে তো দুটো ফাংশন হবে, দেখাচ্ছি। তুই একটু মোবাইলের মধ্যে খুলে একটু আমাকে বলবি যে এখানে ফাংশনটা কি ছিল, না বারবার আমাকে দেখতে হবে। অতটা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, অসুবিধা নেই। এটা হবে আমার পজিশন, মিনিমাম কস্ট ইন রো, এটা একটু বড় নাম হচ্ছে জানি, বাট কিছু করার নেই। মিন কস্ট পস ইন রো, এখানে আমার ভিতরে হবে হচ্ছে ট্রান্সপোর্টেশন ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে তুই একবার একটু ভালো করে তো স্ক্রুটিনাইজ করে দেখ। আমরা তোর এই জিনিসটা বের করার পরে তোর কোন ইস্যুতে আমরা দেব, সাইন করব। দাঁড়া, এক মিনিট দাঁড়া। হ্যাঁ, তো রো ডিফারেন্সটা বের করার পরে আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম রো ডিফারেন্স বা ম্যাক্সিমাম অফ রো ডিফারেন্স এন্ড কলাম ডিফারেন্স বের করি ব্যামে। হ্যাঁ হ্যাঁ করার পরে হ্যাঁ আমরা কি করি, যেই রোতে বা যেই কলামে আমার ম্যাক্সিমাম ডিফারেন্সটা বেরিয়েছে, সেই রোতে বা কলামে আমরা মিনিমাম কস্ট বের করি। হ্যাঁ তো নেক্সট টাস্ক কি, টু ফাইন্ড দ্য পজিশন অফ দি মিনিমাম কস্ট। ঠিক আছে, হ্যাঁ। তো মিনিমাম কস্ট ইন রো, মিনিমাম কস্ট পজিশন ইন কলাম, এই দুটো হবে। আমি জাস্ট ওটাকে আচ্ছা তুই স্ট্রেট করছি। দাঁড়াবি হ্যাঁ বল। না, তবে না, আমি একটু দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, পাঠাতে হবে, আমি পাঠাই না। জানি তো এটা ট্রান্সপোর্টেশন ম্যাট্রিক্সটা আর ওবিসে, আর আমার কি লাগবে, আর আমার লাগবে হচ্ছে রো নাম্বার। হ্যাঁ, 8 রো নাম্বার। কপি পেস্ট। আর আরেকটা আমার হবে হচ্ছে মিনিমাম কস্ট ইন কল, তো এখানে আমার হবে হচ্ছে কল নাম। আচ্ছা, আমি জাস্ট কি করলাম, এখানে যেটা আমি লিখেছিলাম ওটাকে জাস্ট আমি স্প্লিট করলাম। এখানে আমি একটা ফাংশনের মধ্যে দিয়ে বের করছিলাম মিনিমাম কস্ট পজিশন, তার জায়গায় আমি দুটো ফাংশন লিখলাম, রোয়ের আর রো এর আচ্ছা আর ঠিক আছে কলাম। দাঁড়া। ঠিক আছে, আচ্ছা, মানে রো আর কলামের বলতে রো এর ম্যাক্সিমাম ভ্যালুটার জন্য ওই পার্টিকুলার রো এর মিনিমাম কস্ট কোনটা, আর কলামের ম্যাক্সিমাম বলবো। তুই তোর এটাকে কানেক্ট করিস না আপাতত। এই মেথডটা যখন আমরা লিখছি, এই ফাংশনটা যখন আমরা লিখছি, এই ফাংশনটাকে তুই স্ট্যান্ডালোন হিসাবে ভাব। একসাথে কি করবি, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ পারফর্ম ভ্যাম মেথড, পারফর্ম ভ্যাম ফাংশন। আপাতত এই ফাংশনটাকে তুই স্ট্যান্ডালোনে ভাব। পারফর্ম ভ্যাম তুই নিজের থেকে লিখতে পারবি আফটার ইউ হ্যাভ অল দিস ফাংশনস। ওটাতে ওইটুকু তোর উপরে আসে আছে, কারণ ওটা করতে তোর অসুবিধা নেই। ওটা তুই যা যা তুই খাতার মধ্যে করিস সেইভাবেই তুই বেসিক্যালি ওই পারফর্ম ভ্যাম ফাংশনটা লিখবি। তুই এটাকে ইন আইসোলেশনে ভাব। আমাকে কি করতে হবে, আমাকে একটা রো নাম্বার দেওয়া থাকবে, সেই রো নাম্বারের জন্য আমাকে সেই রোতে যে মিনিমাম কস্ট আছে তার পজিশনটা আমাকে রিটার্ন করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার তুই এখানে একটু দেখে নে, যখন আমরা এই মিনিমাম কস্টটা বের করি, রোতে যদি মিনিমাম কস্ট বের করতে হয়, মিনিমাম কস্ট বের করার সময় আমরা কি করি? তোর কি ল্যাপটপের স্পিকারটা অন আছে? না, আমি নিজের কথা আবার শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এবার এখানে তুই আমাকে বল মিনিমাম কস্টটা বের করার সময় আমরা কি করব। ধরেন একটা রোতে আমি মিনিমাম কস্ট বের করতে চাই, তাহলে তখন আমাকে কি কনসিডারেশনে মাথায় রাখতে হবে? এমনি প্রত্যেকবার প্রত্যেকটা রো স্ক্যান করলেই হয়ে যাবে? ভেবে বল, কোন কলাম গুলো বাদ দেবো, নাকি বাদ দেওয়ার দরকার নেই? সে কলাম গুলো বাদ যাবে যেগুলো রিকোয়ারমেন্ট জিরো হয়ে গেছে। রিকোয়ারমেন্ট বা ডিমান্ড জিরো হয়ে গেছে। বাস, তাহলে করে ফেলা যাক। তাহলে এখানে আমি যেই ফাংশনটা লিখেছিলাম
এটাকেই জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দিস উইল বি পজিশন মিনিমাম কস্ট মিনিমাম কস্ট কি দিয়েছিল আমি নামটা মিনিমাম। কস্ট ইজ লো। এখানে আমার এটা লাগবে না, আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এটা জাস্ট হয়ে যাবে হচ্ছে রো নাম। কপি পেস্ট কল আচ্ছা, আমি এই জিনিসটাকেও বাদ দিয়ে দিচ্ছি, ডোন্ট নিড দিস এনিমোর। আচ্ছা, আমি শুধু রোটাই লিখছি, কলামটা তুই করে নিস। এই রো পেনাল্টিটা কি বুঝতে পেরেছিস? রো পেনাল্টি কিভাবে ক্যালকুলেট করলাম? হুম। ঠিক আছে, আচ্ছা তাহলে বল এখানে কি করব, তুই বল আমি লিখছি। প্রথমে ম্যাক্সিমাম রো ম্যাক্সিমাম কস্ট ওই মিন, হ্যাঁ ম্যাক্স কস্ট, হ্যাঁ মানে মিন কস্ট বলে যেটা থাকবে তার মধ্যে আমি কি রাখবো? আচ্ছা না না না, মিনিমাম কস্ট ইন দ্যাট রো ওটা বার। ইনিশিয়াল ভ্যালু কি রাখবো মিনিমাম কস্টের? ম্যাক্স। ইন্ট ম্যাক্স। আচ্ছা গেল। এরপর আমাকে পজিশনটাও কোথাও একটা রাখতে হবে, তাহলে আমার একটা পজিশন ভেরিয়েবলও দরকার। পজিশন পস ইকুয়াল টু, এবার তুই আমাকে বল এই পসের ইনিশিয়াল ভ্যালু আমি কি রাখবো? -1 আর -1 -1 আর -1 হলো। এরপরে আমাকে কি করতে হবে, একটা রোকে আমাকে স্ক্যান করতে হবে। রোকে স্ক্যান করতে হবে মানে কি, আমাকে লুপ কোথায় কোথায় চালাতে হবে? যে থেকে যে যে ইকুয়াল টু 0 জিরো থেকে থেকে ওবিজে ডেস্টিনেশন, হ্যাঁ নাম্বার অফ ডেস্টিনেশন যে পাচ্ছে। হলো। এরপরে স্কিপের ব্যাপারটা আসছে, স্কিপ করাটা আগে আমরা লিখে ফেলি। তো স্কিপ কিভাবে লিখবো? ইফ ওবিজে ডিমান্ড হুম হুম ইকুয়াল টু 0 তাহলে কন্টিনিউ করে। আদারওয়াইজ আমরা বের করব। এবার মিনিমাম কস্ট কি লিখবো বলে ফেল। ইফ এলসিফ না, জাস্ট এমনি ইফ। আচ্ছা ইফ তো কারেন্ট ওবিজে কস্টটা কিভাবে পাবো? হ্যাঁ, ওবিজে কস্ট কস্ট রো মেক আচ্ছা রো নাম আর যে যে লেস দেন মিন কস্ট। তাহলে পরে কি করব? তাহলে পরে করব হচ্ছে মিন কস্ট, সরি মিন, হ্যাঁ মিন কি কস্টই আছে আছে, মিন কস্ট ইকুয়াল টু এটা ইকুয়াল টু এই জিনিসটা, হ্যাঁ আর পজিশন ইকুয়ালস টু পজিশন কস্ট ডট ডট রো। রো ইকুয়ালস টু রো নাম। এটা সবসময় রো নামই হবে। হ্যাঁ ওইটার জন্য কলম নামই হবে। আর তাহলে এটা তাহলে আমরা একটা কাজ করি কি, এটা যেহেতু সবসময় তোর রো নামই হবে, আমরা এটাকে কেটে এখানেই রো নাম করে দিতে পারি। হ্যাঁ না হ্যাঁ এখানে হবে, হ্যাঁ রোতে। কেন বারবার অ্যাসাইনমেন্ট করার কোনো দরকার নেই, একবার অ্যাসাইনমেন্ট হবে, হুম শুধু কলামটাই চেঞ্জ হবে। তাহলে পজ ডট কল কল ইকুয়াল টু যে, আর সবার লাস্টে কি রিটার্ন করব? রিটার্ন করব হচ্ছে পজিশন পজ। কস্ট। হয়ে গেল। এইভাবে তুই কলটাও বের করে নিতে পারবি। হ্যাঁ এরপরে পারফর্ম ভ্যানটা তুই দেখ, পারফর্ম ভ্যানের মধ্যে কি করব, কতক্ষণ চালাবো যতক্ষণ পর্যন্ত আমরা এটা এক্সস্টেড না হচ্ছে, এক হুম নম্বর। এরপরে আমরা কি করব, এরপরে আমাদেরকে সবার প্রথমে রো ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে, কলাম ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে। রো ডিফারেন্স আর কলাম ডিফারেন্স ক্যালকুলেট করে আমাকে কোথাও স্টোর তো করতে হবে, তাই না? হুম তো হুম তোর কি মনে হয়, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা স্ট্রাকচার টু স্টোর দি রো ডিফারেন্স এন্ড কলাম ডিফারেন্স? দুটো অ্যারে। একদম, দুটো অ্যারে। আমি এখানে জাস্ট
স্টেপগুলো একটা কমান্ড দিয়ে এখানে তো এক একটা রো এর জন্য রো ডিফারেন্স ক্যালকুলেট করবো, রোতে স্টোর করতে হবে, আচ্ছা রান দাঁড়া রান আ লুপ till all the requirements are met and sources are exhausted হলো। এরপরে এদের মধ্যে সাবপার্ট কি? ক্যালকুলেট and store the row and call differences হলো। নেক্সট পার্টে কি করছিস? find the max difference of the row and call differences. find the max value difference তো না, Oh sorry, হ্যাঁ মানে max difference value among the row and column differences, ঠিক আছে? এরপরে নেক্সট কি করবি? যেই পেলি ওটা পাওয়ার পরে তোকে কি করতে হবে? আর এখানে একটা যদি আমি কন্টিনিউশন দিয়ে দিচ্ছি, যে কন্টিনিউশনটা হচ্ছে and see if its row or call number, ঠিক আছে? এরপরে নেক্সট আমরা কি করব? we will find the minimum cost in the row or column number obtained in step 2. এরপরে কি করব? obtain করার পরে allocate the তারপরে তো পুরো জিনিসটা সেম, allocate the appropriate allocation in the alloc matrix, perform the necessary subtraction operations. বুঝেছিস? তাহলে তোর টাস্ক কি থাকলো? তোকে ফর্ম ব্যামটা লিখতে হবে। এবার রো ডিফারেন্স আর কলাম ডিফারেন্স বের করার জন্য কিন্তু আমাদের কাছে এই লুপটা আছে, আমাদের কাছে কিন্তু এই ফাংশনটা আছে। তো তুই ওকে একটা করে রো নাম্বার দিবি, ও তোকে রো পেনাল্টিটা বের করে করে দিতে থাকবে। এইভাবে তুই তোর ওই রো ডিফারেন্স আর কলাম ডিফারেন্সের অ্যারেটা কিন্তু পপুলেট করতে পারবি, ঠিক আছে? আর কি? আর হচ্ছে তোকে পারফর্ম ম্যামের মধ্যে এই প্রথম 3টে কাজ করতে হবে, তারপরে 4 আর 5 এর কাজটা তোর প্রত্যেকটা জায়গায় সেম থাকে, দেখে নিস, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে এটাও কভার হয়ে গেল। নিজের থেকে করিস, পারবি। ম্যাট্রিক্স মিনিমা নিজের থেকে করেছিস, তোর শুধু এইটুকু জায়গায় অসুবিধা হচ্ছিল আমার যা মনে বুঝতে পেরেছি। রো পেনাল্টি করে ক্যালকুলেট করবো আর এটা কি করে ক্যালকুলেট করবো, এটা বাদে এটা তুই পারবি করতে, ঠিক আছে? চল টাটা। আজকের জন্য শেষ, হুম আজকের জন্য শেষ। হ্যাঁ, কারণ আমি একটু আমার ফুরিয়ার সিরিজটা দেখি। টাটা। আচ্ছা।